সমস্যা আছে আমাদের এখানে। তোমরা এখন 5th ইয়ার না 4th ইয়ারে? স্যার 4th ইয়ার সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড, এরপর তোমাদের ইন্টার্নশিপ নাকি না পরে? স্যার 5-1 হবে তারপর ও আচ্ছা আচ্ছা, তোমাদের ইন্টার্নশিপ হলো 6 মান্থস। জি স্যার। ওকে, আমরা মনে হয় শুরু করি না মিম? সাইফুল কি মিউটেড, কথা বলবে না? চালু করে চলে গেছে নাকি সাইফুল? আর দেয়ার সাইফুল? স্যার স্যার আছি স্যার, ওই কারেন্ট চলে গেছিল তো স্যার জন্য। ওকে, আমার মনে হয় শুরু করি আমরা। স্যার হ্যাঁ স্যার, আপনি শুরু করেন। ওকে, দেখো, last class, if you can remember, we are discussing about primate diseases, non-human primate diseases. সেটা আমরা একটু ওভারভিউ দেখবো আবার। এইখানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজের মধ্যে আমরা দেখেছিলাম যে মোস্টলি যে ব্যাকটেরিয়া গুলি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ গুলি করে তার মধ্যে আছে ক্যাম্পাইলোবাক্টার জেজুনি, টিকেলা আছে, এন্টারোটক্সিকোজেনিক ইস্কেরিশিয়া কোলাই আছে, সিডোমোনাস আছে, ইয়ারসিনিয়া আছে, লসোনিয়া। এটা নতুন নাম, আমরা আগে কখনো পড়িনি। আমি জানি না ব্যাকটেরিয়ালজিতে তোমরা পড়েছো কিনা, বাট আমার মনে হয় পড়ার কথা না। লসোনিয়া এইটাও নন হিউম্যান প্রাইমেটস এ দেখা যায়। সালমোনেলা আছে, অ্যারোব্যাক্টার, এগুলি তোমরা আগে দেখেছো, মানে নাম শুনেছো অ্যারোব্যাক্টার। এগুলি মেইনলি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ করে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজের কিছু কমন সাইন সিমটম আছে আমরা জানি, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স হয়, এন্টারাইটিস হয়। এন্টারাইটিস এর ক্লিনিক্যাল সাইন তোমরা জানো, ডায়রিয়া, তাই না? সেটা হতে পারে ওয়াটারি অর লিকুইড অর ব্লাডি দেখা যায়, ডিহাইড্রেশন দেখা যায়, বেশি বেশি ফ্লুইড লস এর কারণে ডিহাইড্রেশন দেখা যায়। একটা পর্যায়ে ইমাসিয়েটেড হয় অ্যানিমাল, অ্যানোরেকটিক হয়, মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে ভূমিষ্ঠন হতে পারে, এবং এই রেকটাল প্রোল্যাপস, বারবার বারবার করে টয়লেট করাতে, এটি কিন্তু মাঙ্কি যেটা নন হিউম্যান প্রাইমেটস তাদের ক্ষেত্রে কিন্তু ডায়রিয়াটা অনেক হতে পারে, রেকটাল প্রোল্যাপস হয়ে যায়, কমপ্লিকেশন হয়। যেমন ইয়াং যেগুলি আছে প্রাইমেটস, সেগুলির রেপিড হাইপোগ্লাইসেমিয়া দেখা যায়, মানে বারবার ফ্লুইড লস হওয়াতে গ্লুকোজের লেভেল ব্লাডে কমে যায় এবং সেটা মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে, হ্যাঁ, অ্যাকিউট আউটব্রেকের ক্ষেত্রে। এছাড়া হেলমিন্থ, প্রোটোজোয়া এগুলির কন্ডিশনটা অ্যাগ্রাভেট করে, মানে কি যখন এই ব্যাকটেরিয়াল ডায়রিয়া হচ্ছে অথবা ডিসেন্ট্রি অথবা এগুলি ভমিশন, তখন কিন্তু হেলমিন্থ এবং প্রোটোজোয়া গুলিও এই কন্ডিশনটাকে অ্যাগ্রাভেট করে। ট্রিটমেন্ট তোমরা জানো যে ডায়রিয়াল ট্রিটমেন্ট, অ্যান্টিডায়রিয়াল দিতে হয়, একটা ফ্লুইড থেরাপি দিতে হয়, ফ্লুইড এবং ইলেকট্রোলাইট থেরাপি, যেটাকে রিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট রিস্টোরেশন বলে। মানে কি আইভি অথবা প্যারেন্টেরাল, অন্য ওয়েট প্যারেন্টেরাল, অথবা মুখেও খাওয়াতে পারে কন্ডিশন অনুসারে, ফ্লুইড এবং ইলেকট্রোলাইট। এছাড়াও অ্যান্টিডায়রিয়াল তোমরা জানো কিছু কিছু এজেন্ট আছে অ্যান্টিডায়রিয়াল, সেগুলি খাওয়াতে হবে। আর স্পেসিফিক যদি ইটিওলজিক্যাল ট্রিটমেন্ট করো সেই ক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল, যেগুলো গাট অ্যাক্টিং অ্যান্টিব্যাকটেরিয়াল, যে মেট্রোনিডাজোল আছে, এনরোফ্লক্সাসিন আছে, টাইমোথোপ্রিন এবং সালফোনেমাইড যেগুলি আছে সেগুলি, অথবা এজিথ্রোমাইসিন। আমরা যেগুলি খাই, আমাদের ডায়রিয়া হলে অনেক সময় খাই না, একটা কি খাই, মেট্রো খাই একটা, আর সিপ্রো ফ্লক্সাসিন একটা খাই ফেলি, তাই না? সিপ্রো একসাথে খেয়ে ফেলি, তারপর স্যালাইন খেতে থাকি। কন্ডিশন এই হলে আমরা হসপিটালাইজ হই এবং আইভি স্যালাইন নেই, হ্যাঁ। এগুলি এগুলি নন হিউম্যান প্রাইমেটের জন্য প্র্যাকটিস করতে হবে তোমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডায়রিয়া এগুলিতে। এরপর আসো আমাদের রেসপিরেটরি ডিজিজ ফর দা নন হিউম্যান প্রাইমেটস, যেমন ইটিওলজি বা কজাল প্যাথোজেন গুলি কি কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া আছে, ক্লিপসিয়ালা আছে, বর্ডেকেলা, হিমোফাইলাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস পাস্তুরেলা, এগুলি মেইনলি রেসপিরেটরি ডিজিজ করে, সিমিলার টু হিউম্যান, তাই না? মানুষের এই ধরনের প্যাথোজেন গুলি রেসপিরেটরি ডিজিজ করে, অন্যান্য নন হিউম্যান প্রাইমেটস এগুলি করে। এবং রিস্ক ফ্যাক্টর কি থাকে এখানে? হাই রিস্ক গ্রুপ কোনগুলি? ইমেচিউর এবং নিউলি ইম্পোর্টেড প্রাইমেটস যেগুলি আছে সেগুলির এই যে ইম্পোর্টেশনের রিস্ক, মানে স্ট্রেসের ফলে তাদের কিন্তু এই মানে রেসপিরেটরি ডিজিজ গুলি হতে পারে।
বাচ্চা হয়েছে সেটাকে ব্রেস্ট ফিড করতে পারতেছে না আহ, ওই মাংকির বাচ্চাটা, তখন তোমরা অনেক সময় কিউরেটররা অথবা যারা অ্যাটেন্ডেন্ট আছে তখন বোটল ফিডিং করে অথবা হ্যান্ড ফিডিং করে, তাদের কি হয় অনেক সময় অ্যাসপিরেশন হয়, মানে কি লাংস এই হেলথ চলে যেতে পারে হ্যান্ড ফিডিং বা বোটল ফিডিং করার ফলে। হ্যাঁ, ইমপ্রপার ফিডিং করার ফলে ফলে তোমরা জানো অ্যাসপিরেশন নিউমোনিয়া লেটার স্টেজে এই মানে কমপ্লিকেশন হয়ে যায়। এছাড়াও তোমরা জানো যেটা বললাম যে এই ব্যাকটেরিয়াগুলি রেসপিরেটরি ডিজিজ করে হিউম্যানে এট দ্য সেম টাইম নন হিউম্যান প্রাইমেট। সো এখানে জুনোটিক্যাল ট্রান্সমিশন হতে পারে, রিভার্স জুনোসিস, মানে মানুষ থেকে এই নন হিউম্যান প্রাইমেটস এ ট্রান্সমিশন হতে পারে। যেটাকে বলে কি অ্যানথ্রোপোজেনোসিস, তাই না? অ্যানথ্রোপোনোসিস যেটা আমরা পড়িয়েছিলাম শুরুর দিকে, মানে মানুষ থেকে আহ, তোমার অ্যানিমালে নন হিউম্যান প্রাইমেটে ট্রান্সমিশন হবে। ট্রান্সমিশনে অফেন জেনেটিক বলা হচ্ছে যে হিউম্যান থেকে প্রাইমেটে যেতে পারে, সেকেন্ডারি টু ডিফারেন্ট ডিজিজেস, যেমন ভাইরাল ইনফেকশন হতে পারে। আহ, এগুলি মানে ওই ব্যাকটেরিয়ার সাথে সেকেন্ডারি ভাইরাল ইনফেকশন হতে পারে। ক্লিনিক্যাল সাইন কি কি হতে পারে? কাফিং, তোমরা জানো রেসপিরেটরি ডিজিজের ক্লিনিক্যাল সাইন গুলি কাফিং, স্নিজিং, ডিসনিয়া, যেটা লেপার্ড ব্রিদিং বলে, মিকোয়েড অর মিকোপুরুলেন্ট নাসাল ডিসচার্জ থাকে, ফিভার আসতে থাকে, হতে থাকে, লিথার্জি, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, এগুলি দেখা যাবে। ট্রিটমেন্ট কি? এখানে এজিথ্রোমাইসিন দিতে পারো, ডাইমেথ্রোপিন সালফার, যেটা পেনিসিলিন অ্যামাইনো গ্লাইকোসাইড, এগুলি যে তোমার কি আছে জানো, সেফালোস্পোরিন অ্যামাইনো গ্লাইকোসাইড, এগুলি একসাথে কম্বিনেশন করার মিনিং হচ্ছে তোমার ব্রড স্পেকট্রামটা বাড়ানো আর কি, গ্রাম পজিটিভ নেগেটিভ সব ব্যাকটেরিয়াটাকে যেন কভার করতে পারে। সাপোর্টিভ কেয়ারের মধ্যে অক্সিজেন থেরাপি, আইভি ফ্লুইডস, নিউট্রিশনাল সাপোর্ট, ইন্টেন্সিভ নার্সিং কেয়ার, এগুলি প্রোভাইড করতে হবে নন হিউম্যান প্রাইমেটস ইন কেস অফ রেসপিরেটরি ডিজিজ। এবং তোমরা হয়তো জেনে থাকবা যে নন হিউম্যান প্রাইমেটের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিজিজ হয় ইভেন ইন দা ক্যাপটিভিটি অর ইন দা সাফারি, টিউবারকুলোসিস। কিছুদিন আগে, বছর দুয়েক আগে তোমরা দেখেছো, রিপোর্ট দেখেছো কিনা আমি জানি না, 2-3 বছর আগে গাজীপুর সাফারি পার্ক, যেটা বঙ্গবন্ধু সাফারি পার্ক নাম ছিল, কিন্তু গাজীপুর সাফারি পার্ক, সেইখানে টিউবারকুলোসিস এর একটা আউটব্রেক ছিল। আর মানে তাছাড়াও ঢাকা জুতেও কিন্তু কিছু কিছু স্টাডিতে দেখা গেছে, ইভেন চট্টগ্রাম জুতে টিউবারকুলোসিস নন হিউম্যান প্রাইমেটস, বিশেষ করে মাঙ্কি, এগুলির ভিতরে খুবই প্রিভ্যালেন্ট একটা ডিজিজ, টিউবারকুলোসিস, কমন ডিজিজ ইন সাম কেস। তোমরা হয়তো লার্জ অ্যানিমাল মেডিসিনে পড়েছো টিউবারকুলোসিস, ওরকমই এটা রেসপিরেটরি ফর্ম হতে পারে অথবা ডাইজেস্টিভ ফর্ম। বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যাসিম্পটোমেটিক থাকে, মানে কোনো সিম্পটম নাই। লেটার স্টেজে এটা সিম্পটম শো করে। এই সিম্পটম গুলি কি? যদি রেসপিরেটরি ট্র্যাক্টের কাফিং হয়, খুব গুরুত্বপূর্ণ ওয়েট লস হয়, খাবার দাবারের চাহিদা কমে যায়, মানে টিবি, তাই না? যেটা তোমার কি বলে যক্ষাওলি, যে লক্ষণগুলি মানুষের, নন হিউম্যান প্রাইমেট, অন্যান্য অ্যানিমালের প্রায় সেম। এলার্জ লিম্ফ নোড দেখা যায়, নন হিলিং স্কিন উন্ড হতে পারে অনেক সময়, অ্যাবডোমিনাল মাসেস দেখা যায়, মানে কি অ্যাবডোমেনে মাস, মানে কি টিউবারকুল, এরকম দেখা যায়। আর সাথে সাথে ডাইজেস্টিভ ফর্মে টিউবারকুলোসিস এর ক্ষেত্রে ডায়রিয়া দেখা যায়, এগুলি কমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার। বলতেছে একটা হেলদি লুকিং অ্যানিমাল যদিও, কিন্তু দেখা যায় যে আহ, এই অ্যানিমালটার ভিতরে ইন্টারনাল এক্সেসিভ ইন্টারনাল ডিজিজ ক্যারি করতেছে, বাট ইট অ্যাপিয়ার্স হেলদি। কিন্তু টিউবারকুলোসিসের কয়েকটা সাইন সিম্পটম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুকায় যেতে থাকবে নাম্বার ওয়ান। নাম্বার টু হলো লিম্ফ নোড গুলি, এক্সটার্নাল যে লিম্ফ নোড গুলি আছে এগুলি লার্জ হবে। কাশি হতে থাকবে যদি সেটা তোমার তোমার লাংসে হয়। ফিভার হতে থাকবে, লো গ্রেড অর মিডিয়াম গ্রেড ফিভার, লং টাইম ফিভার হতে থাকবে এবং কোনো ওষুধে কাজ করবে না। এগুলি কিন্তু সিম্পটম, এগুলি অ্যানিমালের মানে নন হিউম্যান প্রাইমেটস এর ক্ষেত্রে দেখা যায়। দেখা হয় যে একটা রেসাস ম্যাকাক
তার টিউবারকুলোসিস হয়েছে, তার ইটা কন্ডিশন দেখো কেমন শুকায় গেছে, তাই না? এছাড়া অন্যান্য ডিজিজ আমরা দেখবো কি কি আছে, যেমন এইখানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, যেমন মাইক্রোস্পোরাম, ট্রাইকোপাইটন, ক্যান্ডিডা, ডার্মাটোফিলাস, কঙ্গোলেন্সিস, অ্যাসপারজিলাস, কক্সিডিওভিডিওআইটিস মাইটিস যেটা, এগুলি দ্বারা এই ফাঙ্গাল ইনফেকশনটা খ্যাত হতে পারে, নন হিউম্যান প্রাইমেটস হতে পারে। আমরা দেখি ডার্মাটোফাইটোসিস বা রিং অর্ম যেটা হয়, সেটা সাধারণত মাইক্রোস্পোরাম ট্রাইকোপাইটন স্পিসিস দ্বারা হয়, এবং একটা ট্রিটমেন্ট আমরা টপিক্যাল মানে যেটা বাইরে স্কিনে ট্রিটমেন্ট করা হয় ক্রিম আকারে, সেগুলিকে কি করতে পারি আমরা, ক্লট্রিমাজল, অ্যান্টিফাঙ্গাল ইউজ করতে পারি, মাইকোনাজল, এগুলি ইটোকোনাজল এগুলি ইউজ করতে পারি। এছাড়াও ওরাল ট্রিটমেন্ট যদি এর মানে ইন্টেন্সিটিটা খুব বেশি হয়, রিং অর্ম বা দাঁত বাংলা যেটাকে বলে, এটার ইন্টেন্সিটি যদি খুব বেশি হয় বিভিন্ন এরিয়াতে দেখা যায়, তখন আমরা ওরাল ট্রিটমেন্ট করতে পারি। অল্প একটা জায়গা হলে সেখানে টপিক্যাল আমরা ট্রিটমেন্ট করতে পারি, মানে ওইখানে জায়গাটাতে স্ক্র্যাপিং করে, স্ক্র্যাপ মানে স্কিন স্ক্র্যাপ করে অথবা চুল করে, তারপর আমরা যে টপিক্যাল যে ক্রিম গুলি আছে, প্রক্সিমাজল, মাইকোনাজল, এগুলি ইটোকোনাজল, এগুলি লাগাবো। কিন্তু এটা এক্সপেন্সিভ যদি হয় বিভিন্ন জায়গায়, যদি তখন ওরাল ট্রিটমেন্ট আমরা যাবো, যেমন গ্রাইসিওফুলভিন, এটা ইট্রাকোনাজল, কিটোকোনাজল, এগুলির ট্যাবলেট পাওয়া যায়, এগুলি খাওয়াতে হবে। দেখো একটা মাংকিতে এই ধরনের মানুষের মতোই অলমোস্ট একটা রিং নর্ম এরকম হয়, ওইখানে অ্যালোপেসিয়া দেখা যায়, হ্যাঁ, এবং রিং লাইক স্ট্রাকচার। এখানে কিন্তু রিং অর্মের একটা খুব টিপিক্যাল বৈশিষ্ট্য আছে, তোমরা জানো কিনা, লার্জ অ্যানিমালে পড়ার কথা তোমাদের, সেন্ট্রাল হিলিং হবে, মানে মাঝখানের পার্টটা হিল্ড, নর্মাল স্কিন, এবং আমাদেরও দাঁত হলে, মানুষের দাঁত হলে দেখা যায় যে গোল একটা চাকার মতো হয়েছে স্কিনের উপরে, চার দিক দিয়ে লিশন, মানে কি ফুসকুড়ির মতো, মাঝখানটা মানে কোন নর্মাল স্কিন, সেরকম দেখো এই যে রিং, রিং লাইক স্ট্রাকচার, এই দিক দিয়ে লিশন দেখা যায়, এই পার্সটিউডের মতো দেখা যায়, উঁচু থাকে, আর মাঝখানের স্কিনটা সেন্ট্রাল হিলিং, পেরিফেরাল প্যাথোলজি, এটা কিন্তু রিং অর্মের একটা বৈশিষ্ট্য, এবং মাঙ্কি অন্যান্য স্পিসিসেও সেম এরকম দেখা যায়। এরপর আসলে কি হেলমেনথিক ডিজিজ, হ্যাঁ স্যার স্যার আপনি কি স্যার মাইক্রোফোন ইউজ করতেছেন নাকি স্যার? ইয়াটা স্যার ভয়েসটা ক্লিয়ার আসতেছে না স্যার। এখন এখন হ্যালো, না স্যার আগের মতোই আছে স্যার। কেমন ভয়েসটা কেমন আসতেছে? স্যার মানে রিপিট আসতেছে এরকম মনে হইতেছে স্যার। আমি তো কোনো হেডফোন ইউজ করছি না, যেভাবে যে ক্লাসে সবাই কি এই ধরনের শুনতেছো? অন্য কেউ রেসপন্স করো প্লিজ। মানে সাউন্ড একটু বেশি শোনা যাচ্ছে, আবার একটু কম শোনা যাচ্ছে, এরকম হচ্ছে স্যার। একবার বেশ ভালো শোনা যাচ্ছে, আবার একটু মনে হচ্ছে যে আপনি আবার দূর থেকে কথা বললে যেরকমটা শোনা যায় সেই রকম হচ্ছে। এখন এখন এই যে এখন এখন যে বললেন এটা স্যার আবার ঠিক আছে, নরমাল। কিন্তু আমি কোনো হেডফোন ইউজ করছি না এখন। আরো দুই একজন একটু রিপ্লাই করো, কেমন স্যার শুনছো? স্যার এখন যেভাবে আছে চলবে স্যার। আচ্ছা ঠিক আছে। দেখো হেলমেনথিক ডিজিজ অফ নন হিউম্যান প্রাইমেট, এখানে ট্রিমাটোডের ইনফেকশন থাকতে পারে, যেমন অ্যাথেসমিয়া ইনফেকশন। অ্যাথেসমিয়া, আমরা এই ট্রিমাটোডটারও নাম নতুন শুনলাম, তাই না? সিস্টোসোমিয়াসিস এবং অ্যাথেসমিয়া। অ্যাথেসমিয়া ফক্সি এক ধরনের ট্রিমাটোড, এটা সাধারণত এই ফক্স জ্যাকেলের হয় আর কি। সেটাই নন হিউম্যানের প্রাইমেটের হতে পারে অ্যাথেসমিয়া, এক ধরনের ট্রিমাটোড। এছাড়াও সিস্টোসোমা হতে পারে, নেমাটোড ইনফেকশন, যেমন স্পঞ্জাইলোইডিয়াসিস হতে পারে, ইসোফাগোস্টোমিয়াসিস হতে পারে, হুকম ইনফেকশন হতে পারে, অ্যাসকারিয়াসিস হতে পারে, ট্রাইচুরিয়াসিস হতে পারে। এছাড়াও টেপ অর্ম ইনফেকশন হতে পারে। প্রোটোজোয়াল ডিজিজের মধ্যে যেমন অ্যামিবিক
ডিসেন্ট্রি আছে, প্যালান্টিকিয়াসিস আছে, টক্সোপ্লাজমোসিস, জিয়ার্ডিয়াসিস, ক্রিপ্টোস্পোরিডিয়াসিস, এগুলি সবগুলি যেগুলো মানুষের হয় সবগুলি অ্যানিমালের মধ্যে পড়ে, মানে নন হিউম্যান প্রাইমেটের। এছাড়াও দুইটা দেখো, জুনোটিক ডিজিজ ট্রান্সমিটেড ফ্রম নন হিউম্যান প্রাইমেটস টু হিউম্যান, এটা একটা, আর জুনোটিক ডিজিজ ট্রান্সমিটেড ফ্রম হিউম্যান টু নন হিউম্যান প্রাইমেট, এটা লিস্ট দেওয়া আছে, আমার মনে হয় এটা রিপিট করার কোনো বিষয় না। নন হিউম্যান থেকে হিউম্যানে যাবে, যেমন সালমোনেলাসিস, শিগেলোসিস, টিবি, হার্পিস, মিজেলস, র্যাবিস, এগুলি। আর দেখো হিউম্যান থেকে নন হিউম্যান প্রাইমেটে যাবে, এডিনো ভাইরাস, হার্পিস ভাইরাস, চিকেন পক্স, স্মল পক্স, পক্স ভাইরাস, প্যারামিক্সো ভাইরাস, মিক্সো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা যেটা, পোলিও ভাইরাস, রাইনো ভাইরাস, ভাইরাল হেপাটাইটিস, রুবেলা, এগুলি মিজেলস করে যেটা। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এরপর আমরা আসি কি রেপটাইলস এর ডিজিজ করব আমরা, ব্যাকটেরিয়াল ডিজিজ অফ রেপটাইলস শুরুতে আসি। রেপটাইলস এর মধ্যে তোমরা বুঝতে পারছো যে এখানে স্নেক, টর্টয়েস, ক্রোকোডাইল, যেগুলি আছে সবগুলির ক্ষেত্রেই আমরা লিজার্ড, এগুলি সমস্যা দেখব। লিজার্ড, রেপটাইলস এর ইন জেনারেলি রেপটাইলস এর দুই ধরনের ডিজিজ সবচেয়ে বেশি হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে স্কিন ডিজিজ, আর একটা হচ্ছে কি তাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ। এই দুইটা ডিজিজ বেশি হয় আর কি। স্কিন ডিজিজটা বেশি, সাথে সাথে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজও বেশি হতে পারে। স্কিন ডিজিজের শুরুতে যেটা আমরা দেখতেছিলাম এসসিইউডি, সেটা কি সিস্টেমিক কিউটিনিয়াস, সরি সিস্টেমিক না, সেপ্টিসেমিক কিউটিনিয়াস আলসারেটিভ ডিজিজ, এসসিইউডি, সিস্টেমিক কি সেপ্টিসেমিক কিউটিনিয়াস আলসারেটিভ ডিজিজ। এই ডিজিজটা তোমার টর্টয়েস অথবা স্নেকের খুব বেশি হয় আর কি। কজাল এজেন্ট কি সাইট্রোব্যাক্টার প্রিভেন্ডি, এছাড়াও সেকেন্ডারি ব্যাকটেরিয়া যেমন সিরিয়াশিয়া এর সাথে একসাথে মিলা এই ডিজিজটা করতে পারে এসসিইউডি। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। মোড অফ অ্যাকশন, এইখানে কিভাবে ব্যাকটেরিয়াটা তোমার প্যাথোলজি করে। ব্যাকটেরিয়া প্রথমে পেনিট্রেট করে সেল, সেটা তোমার কি বলে টর্টয়েসের শেল পেনিট্রেট করে, লিডিং টু আলসারেশন এন্ড দেন ইনফেকশন করে। ক্লিনিক্যাল সাইন কি ধরনের হয়? পিটিং এন্ড স্লাফিং অফ স্কুটস। স্কিউট কোনটা বলতো? টর্টয়েসের যে উপরের যে ইটা থাকে, হর্নি স্ট্রাকচার বা ঢাকনাটা থাকে, সে স্কিউট বলে, তাই না? সেটার পিটিং হয়, গর্ত হয়ে যায়, এবং স্লাফিং হয়, মানে ওইখান থেকে খুলে খুলে পড়তে থাকে। এছাড়াও পুরুলেন ডিসচার্জ আসতে থাকে, অ্যানোরেক্সিয়া হয়, লিথেটজি হয়, পেটিকিয়াল হিমোরেজ দেখা যায় সেলের উপর অথবা স্কিনের উপর, লিভার নেক্রোসিস হয় এবং অ্যাবসেসেশন হতে পারে লিভার। দেখো একটা টর্টয়েজের সেপ্টিসেমিক কিউটিনিয়াস আলসারেটিভ ডিজিজ এসসিইউটি যেটা, সেটা হয়েছে এই এই যে জায়গাটাতে, দেখো এইরকম এরকম। ঠিক আছে, টর্টয়েজ। এটা ট্রিটমেন্ট প্রিভেনশন কিভাবে হবে? ট্রিটমেন্ট করতে হবে উন্ড ডিব্রাইডমেন্ট করতে হবে, মানে যেখানে উন্ড হয়েছে সেখানে ওপেন করে দিতে হবে, ড্রেসিং করতে হবে, রেগুলার ড্রেসিং করতে হবে, মানে অ্যান্টিসেপটিক দ্বারা, দেন সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্স, মানে কি অ্যান্টিবায়োটিক্স ইনজেকশন দিতে হবে। প্রিভেনশন করতে হবে কিভাবে? গুড ওয়াটার কোয়ালিটি মেইনটেইন, টর্টয়েজ যেখানে থাকে সেইখানে পানি চেঞ্জ করে দিতে হবে মাঝে মাঝে, নোংরা পানি রাখা যাবে না, চেঞ্জ করে দিতে হবে। এছাড়াও স্ট্রিক্ট স্যানিটেশন প্র্যাকটিস করতে হবে। এই তোমরা কি এখন শুনতে পাচ্ছ ঠিক মতো? হ্যালো, মেম শুনতে পাচ্ছ? স্যার জি স্যার, শোনা যায়। শোনা যাচ্ছে স্যার। এরপরে ডিজিজটাও দেখো, সেল ডিজিজ, আরেকটা সেল ডিজিজ, সেটা হচ্ছে ভিব্রিও সেল ডিজিজ। আমি বলছিলাম যে মানে কি বলে রেপটাইলস এর তার স্কিন ডিজিজ এগুলি বেশি হয়। দেখো ভিব্রিও সেল ডিজিজ,
কজাল এজেন্টের নাম কি? ভিব্রিও সিটিনোভোরা। এইটা সাধারণত এই ভিব্রিও সিটিনোভোরাটা আসলে ক্রাস্টাসিয়ানের ভিতরে থাকে, মানে যেমন ক্রেফিশ বা তোমার আমাদের যে চিংড়ি অথবা কাঁকড়া, এগুলিতে এই ভিব্রিও সিটিনোভোরাটা এমনি থাকে। এই চিংড়ি অথবা কাঁকড়া যদি আহ, একে দেওয়া হয়, কি বলে, টর্টয়েজকে দেওয়া হয়, তখন এই ভিব্রিও সিটিনোভোরাটা টর্টয়েজের ইনফেকশন করতে পারে, শেলে ইনফেকশন করতে পারে। ক্লিনিক্যাল সাইন কি দেখো, এরাইথেমা হবে হবে এবং সেল ফিটিং হবে, মানে সেলের ওইখানে স্কিউট যেটা এখানে গর্ত হয়ে যাবে, আলসারেশন হবে এবং সেপ্টিসেমিয়া হবে, তবে খুব রেয়ারলি সেপ্টিসেমিয়া হয়, আলসারেশন খুব বেশি দেখা যায়। ট্রিটমেন্ট এবং প্রিভেনশন, ওইখানে যেখানে উন্ড হয়েছে সেখানে আয়োডিন দ্বারা ওয়াশ করতে হবে। ডিব্রাইডমেন্ট, যেটা উন্ড ডিব্রাইডমেন্ট, ওইখানে ওপেন করে ওইখানে অ্যান্টিসেপটিক আয়োডিন দিয়ে ওইখানে কি করতে হবে, ড্রেসিং করতে হবে। এছাড়াও সিস্টেমিক অ্যান্টিবায়োটিক মানে ইনজেকশন দিতে হবে, ইন্ট্রামাসকুলার অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হবে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেটা। প্রিভেনশন করতে হবে কিভাবে? অ্যাভয়েড ফিডিং ক্রেফিশ, ক্রেফিশ খাওয়ানো যাবে না, এই কাঁকড়া চিংড়ি এগুলি দেওয়া যাবে না। হেবিটেট যেখানে থাকে সেখানে হাইজিন মেনটেন করতে হবে, পানি ক্লিন করে দিতে হবে প্রত্যেকদিন, মানে টাইমলি, নোংরা পানি যেন না থাকে, এগুলি করতে হবে। এরপর দেখো আলসারেটিভ অর নেক্রোটিক ডার্মাটাইটিস, স্কেল রট যেটাকে বলে, স্কেল রট, এটা কিন্তু স্নেকে হয় বেশি। কি কি কারণে সাধারণত হয়? আনহাইজেনিক কন্ডিশনস, স্নেক যেখানে থাকে সেখানে যদি আনহাইজেনিক কন্ডিশন হয়, এক্সেসিভ হিউমিডিটি এবং ময়েশ্চার যদি থাকে ওখানে বেশি, কন্টামিনেটেড বেডিং, ময়েস্ট ড্যাম্প বেডিং যদি হয়, স্কিন ইনজুরি হয় যদি কোনো কারণে, ফ্লোরের হিটিং এর কারণে, অথবা ফ্লোরের পাশ দেয়া কোনো নেইল থাকলে, অথবা এই যে কি বলে ফেন্সের ওইখানে যদি কোনো শার্প অবজেক্ট থাকে, দেন ওই শার্প অবজেক্টে লেগে স্কিন ইনজুরি যদি থাকে। এছাড়াও ফিকাল ডিগ্রেডেশন এক্সপোজার, মানে কি ফিসিসটা যদি ক্লিন না করা হয় স্নেকের, তাহলে দেখা যাবে যে ওইটা থেকে পিউট্রিফাই হয়ে ওইটাই কজ হতে পারে। এছাড়াও কিউটিনিয়াস ইরোশন, কোনো কারণে যেটা বললাম, স্কিনে যদি কোনো ইরোশন দেখা যায়, তাহলে এগুলি হলো রিস্ক ফ্যাক্টর। এছাড়াও ব্যাকটেরিয়া যেগুলি আছে সেগুলি রেসপন্সিবল কি, অ্যারোমোনাস, সিরোমোনাস, হ্যাঁ, এছাড়াও কিছু কিছু অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া এই আলসারেটিভ আর নেক্রোটিক ডার্মাটাইটিস করে বা স্কেল রট করে। ডিজিজ প্রোগ্রেশন কিভাবে হয়? প্রথমে এরাইথেমা হয়, দেন নেক্রোসিস হয়, দেন আলসারেশন হয় এবং লাস্টলি সেপ্টিসেমিয়া হয় যদি ট্রিটমেন্ট না করা হয়। ক্লিনিক্যাল সাইনের মধ্যে দেখো আলসারেটেড এন্ড নেক্রোটিক ডার্মিস দেখা যায়, ডার্মিস এটা নেক্রোটিক হয় এবং আলসারেটেড হয়। হিমোরেজ ইন দ্য স্কেল, স্কেলের নিচে হিমোরেজ দেখা যায়, পাস্টিউল দেখা যায় এবং ফ্লুইড আসতে থাকে, এক্সুডেশন হতে থাকে। এই দেখো একটা মানে পাইথনের আলসারেটিভ ডার্মাটাইটিস বা নেক্রোটিক ডার্মাটাইটিস, স্কেল রড এইরকম দেখো করতে গেছে মনে হয়, এইটা হয় অ্যারোমোনাস এবং সিটোমোনাস ডিসিজের কারণে এবং যে রিস্ক ফ্যাক্টর গুলি বললাম তার কারণে হয়। তাছাড়াও অ্যাবসেস হতে পারে রেপটাইলস এর, সেটা তোমার টর্টয়েস অথবা স্নেকের হতে পারে। কি কি কজাল প্যাথোজেন গুলি? সিটোমোনাস আছে, অ্যারোমোনাস, এই দুইটা খুব মানে ডেডলি স্পিসিস ফর দা। এছাড়াও সিরেশিয়া আছে, সালমোনেলা আছে, মাইক্রোককাস আছে, টুয়েন্টি যেটা এর আগে দেখলাম, প্রোটিয়াস আছে, স্টেফাইলোকোকাস, স্টেফোকোকাস, এই দুইটা তো তোমরা জানো যে এমনি স্কিনের উপরে থাকে। ইকোলাই আছে, ক্লিপশিয়ালে আছে, ডার্মাটোফিলাস আছে, এগুলি অ্যাবসেস করতে পারে। ইনজুরি যেটা বললাম, বিভিন্ন ধরনের ট্রমা ফলে যে ইনজুরি হয়, করে অথবা বাইট করে, একজন আরেকজনকে কামড় দেয়, ফলে বাইট ওন অথবা বাইট ওন।
তার সাথে সাথে পোর হাজবেন্ডারি এবং এনভায়রনমেন্টাল কন্ডিশন যদি থাকে তাহলে কিন্তু এই অ্যাবসেসটা রেট খুব বেশি দেখা যায় এবং এই ব্যাকটেরিয়াগুলি রেসপন্সিবল থাকে। সব ধরনের রেপটাইলই দেখা যায়। ডায়াগনোসিস করবে কিভাবে? সোয়েলিং উইথ প্রেজেন্স অফ পাস পকেট। তুমি জানো যে অ্যাবসেসের ডায়াগনোসিসটা কেমন? একটা সোয়েল হবে, পাস হবে, শক্ত হবে এবং ওইখানে ফ্লাকচুয়েটিং হবে। হাত দিয়ে পালপেট করলে মানে ফ্লাকচুয়েট করতেছে এবং পাস লাইক ফিলিং আমরা বুঝতে পারি। ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে যেমন নিওপ্লাসিয়া হলেও টিউমার হলেও কিন্তু এরকম মানে সোয়েলিং ও ফার্মনেস দেখা যায়। হেমাটোমা ব্লাড ক্লট যদি তার ফলেও কিন্তু আমরা সোয়েলিং ও ফার্মনেস এবং ফ্লাকচুয়েটিং দেখি। তাছাড়াও প্যারাসাইটিক গ্রানুলোমা, প্যারাসাইট জমে জমে এরকম কোনো গ্রানুলোমা করলেও কিন্তু অ্যাবসেসের সাথে কনফিউশন হতে পারে। ট্রিটমেন্ট লার্জ অ্যাবসেসের ক্ষেত্রে প্রথম কাজ যেটা করতে হবে, তোমরা সার্জারিতে পড়েছো, প্রথমে অ্যাবসেসটা ওপেন করে দিতে হবে এবং পাঁচটা বের করে নিয়ে আসতে হবে পকেটে, পাঁচ পকেট থেকে। তারপর ওই জায়গাটা আয়োডিন দিয়ে ভালো মতো ওয়াশ করতে হবে, দেন সুচার দিতে হবে আর একটা পোর্শন একটু খালি রাখতে হবে ড্রেন হওয়ার জন্য, ওইখান থেকে যেন কালেকশনটা ভিতরে জমে না থাকে, কন্টিনিউয়াস বের হয়ে যায়। সাথে সাথে ডেইলি অ্যান্টিসেপটিক ড্রেসিং করতে হবে, যেমন আয়োডিন দিয়ে ড্রেসিং করতে হবে আর অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফেসিয়াল অ্যাবসেস ইন এ লিজার্ড। লিজার্ডের ফেসে অ্যাবসেস হয়েছে। তারপর আমরা বলছিলাম যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টেও কিন্তু রেপটাইলস এর বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, যেমন মাউথে ইনফেকশিয়াস স্টোমাটাইটিস, মাউথ রট, এটা খুব বেশি দেখা যায়। দেখো ওই দুইটা প্যাথোজেনই এখানে রেসপন্সিবল, অ্যারোমোনাস এবং সিটোমোনাস। এর সাথে সাথে বিভিন্ন ধরনের গ্রাম পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়া এখানে রোল প্লে করতে পারে। প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলোর মধ্যে আছে পোর হাজবেন্ডারি, টেম্পারেচার। তোমরা জানো রেপটাইল স্নেকের জন্য কিন্তু টেম্পারেচার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইনএডিকুয়েট টেম্পারেচার হিউমিডিটি যদি মেইনটেইন করা হয়, স্ট্রেস যদি থাকে, মানে সেটা এনভায়রনমেন্টাল স্ট্রেস হতে পারে, যেমন হিউমিডিটি, টেম্পারেচার যদি খুব বেশি বেড়ে যায়, ম্যালনিউট্রিশন হতে পারে, ওরাল ট্রমা, কোন জিনিস খাইতে গিয়ে ধরো মুখের ভিতর ট্রমা হয়ে গেছে, তখন কিন্তু এখানে স্ট্রমাটাইটিস বা মাউথ রটস যেটা সেটা দেখা যায়। তাছাড়াও ইমিউনোসাপ্রেশন এখানে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে অন্য ডিজিজের মধ্যে। ক্লিনিক্যাল সাইন এবং ডিজিজ প্রোগ্রেশন। প্রাইমারি সাইন দেখো, প্রথমে কি দেখা যায়? পেটিকিয়াল হিমোরেজ দেখা যায় অন দা ওরাল মিউকোসা, দেন মাইল্ড ইনফ্লামেশন এবং রেডনেস দেখা যায়। সাবসিডলি খাওয়া দাওয়া কমায় দেয়, যেহেতু মুখের ভিতরে তোমার ইনফ্লামেশন, ব্যথা, লিথার্জি দেখা যায়। মডারেট টু সিভিয়ার সাইনের মধ্যে কি আছে? অ্যাকুমুলেশন অফ কেজিয়াস ম্যাটেরিয়াল অ্যালং দ্য ডেন্টাল আর্কেটস, মানে দাঁতের পাশ দিয়ে কেজিয়াস ম্যাটেরিয়াল জমা হবে। ওরাল টিস্যুগুলি সোলেন হবে, খাওয়া দাওয়া ডিফিকাল্টি এবং মুখ ওপেন করে শ্বাস নিতে থাকবে, ওপেন মাউথ ব্রিদিং, যেটা ওপেনিং দ্য মাউথ, মুখ খুলে রাখবে। অ্যাডভান্স কমপ্লিকেশনের মধ্যে অস্টিওমাইলাইটিস অফ দ্য ম্যান্ডিবল এবং ম্যাক্সিলাতে অস্টিওমাইলাইটিস হবে এবং এই ইনফেকশন গুলি লোয়ার ডাউন, মানে কি তোমার সেটা লাংসে চলে যেতে পারে অথবা ইন্টেস্টিনে গিয়ে সেকেন্ডারি মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন করে লাংসে নিউমোনিয়া করবে অথবা ইন্টেস্টিনে এন্টারাইটিস করবে বা গ্যাস্ট্রোএন্টারাইটিস করে এটা আরো কমপ্লিকেটেড করে ফেলবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফেকশিয়াস স্টোমাটাইটিস, মাউথ রট ইন এ বোয়া কনস্ট্রিক্টর, মানে কি বোয়াতে তোমার কি বলে পাইথন আছে, তার মুখের ভিতরে দেখো মাউথ রট, ইনফেকশিয়াস স্টোমাটাইটিস কি ধরনের হয়েছে আর কি। হ্যাঁ। এবং এইখান থেকে যেটা বলা হচ্ছে, এই ইনফেকশন গুলো অনেক সময় লাংসে চলে যায় এবং ইন্টেস্টিনে গিয়ে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি করে। ট্রিটমেন্টের ক্ষেত্রে কি করবো আমরা? মাইল্ড কেসে আমরা কি করতে হবে? অ্যান্টিসেপটিক ইরিগেশন করতে হবে, সেটা আয়োডিন দিয়ে
1% আয়োডিন দিয়ে সেটা মুখটা ওয়াশ করতে হবে। ব্রড স্পেকট্রাম সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিতে হবে, ইনজেকশন দিতে হবে, ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিতে হবে। সাপোর্টিভ কেয়ার যেমন ফ্লুইড খাওয়াতে হবে অথবা সাবকিউটেনিয়াস ইনজেকশন দিতে হবে, ফ্লুইড অথবা গরম পানির ভিতর রাখতে হবে যেন গরম পানি মুখে গিয়ে ওর ওই ইনফেকশন গুলি ক্লিয়ার আউট হয়। ভিটামিন সাপ্লিমেন্টেশন করতে হবে, যেমন ভিটামিন সি যদি দেই আমরা জানো ভিটামিন সি এর কাজ হচ্ছে ইমিউন বুস্ট করা, আর ভিটামিন এ টা এপিথেলিয়াল হিলিং করে। এপিথেলিয়াল যে টিস্যুতে স্টোর হয়েছে অথবা ইনফেকশন হয়েছে সেখানে হিলিং এ হেল্প করে। সিভিয়ার কেসে সার্জিক্যাল ডিব্রাইডমেন্ট করতে হবে, যে মুখের ভিতরে যে গ্রেভলুনোমা অথবা চিজি ম্যাটেরিয়াল গুলি জমা হয়েছে সেগুলি সার্জিক্যালি রিমুভ করতে হবে একটা করে। এরপর আসো রেসপিরেটরি ইনফেকশনস ইন রেপটাইলস। রেপটাইলস এর রেসপিরেটরি কি কি প্রবলেম হতে পারে, এইখানেও দেখো ওই সেম ব্যাকটেরিয়াই অ্যারোমোনাস এবং সিডোমোনাস, এই দুইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া রেপটাইলস এর জন্য। অ্যারোমোনাস এবং সিডোমোনাস এই দুইটা দেখো স্কিনেও প্রবলেম করছে, আবার রেসপিরেটরি ইনফেকশন প্রিডিসপোজিং ফ্যাক্টর এখানে রেসপিরেটরি ইনফেকশনের জন্য যেমন আছে তোমার প্যারাসিটিজম। ধরো লাংসে আগে থেকেই প্যারাসাইট গ্রো করেছে এবং প্যারাসিটিজম আসছে লাংসে, সাপের অথবা টর্টয়েসে, সেখানে যদি ব্যাকটেরিয়া গিয়ে আরো কমপ্লিকেটেড করে ফেলে ইনফেকশন করে আর কি। ইনঅ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্টাল কন্ডিশন, তাকে যেখানে যে কন্ডিশনে যে টেম্পারেচার যে হিউমিডিটিতে রাখার কথা সেটা যদি ডিফারেন্ট হয়, পোর হাইজিন এবং পোর ভেন্টিলেশন যদি হয় তাহলেও রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, ম্যালনিউট্রিশনের কারণে হতে পারে। এছাড়াও কনকারেন্ট বিভিন্ন ডিজিজের কারণে রেসপিরেটরি ইনফেকশন হতে পারে। ক্লিনিক্যাল সাইনের মধ্যে দেখো ওপেন মাউথ ব্রিদিং, মুখ খুলে শ্বাস নিতে থাকবে, নেজাল এন্ড গ্লটাল ডিসচার্জ। নেজাল তো তোমরা জানো নাকের এখান থেকে ডিসচার্জ আসতে থাকে, আর গ্লটিস কিন্তু গ্লটিস এইখান থেকে ডিসচার্জ আসতে থাকবে। ডিসনিয়া হয়, সেটা হচ্ছে কি লেবার ব্রিদিং হয়, মানে খুব শ্বাসকষ্ট হতে থাকে। লিথার্জি এবং ইনএপিটেন্স দেখা যায়, সিভিয়ার কেসে সেপ্টিসেমিয়া এবং ডেথ হয়। ট্রিটমেন্টের ক্ষেত্রে হাজবেন্ডারি কারেকশন, ইমপ্রুভ হাইজিন, হিউমিডিটি এবং ভেন্টিলেশন। সাপের যে ভরাতে সেখানে হাইজিন মেনটেন করতে হবে, হিউমিডিটি ঠিক রাখতে হবে এবং ভেন্টিলেশন যেন ঠিক থাকে। অপটিমাইজ টেম্পারেচার, আমরা জানি সাপের জন্য আইডিয়াল টেম্পারেচার হচ্ছে কি 25 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড। এর নিচে হলে এইটাতে নিয়ে আসতে হবে অথবা উপরে হলে এটা নিচে নিয়ে আসতে হবে, এই টেম্পারেচার মধ্যে রাখতে হবে। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্স এবং অ্যান্টিহিস্টামিন দিতে হবে, এখানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন ইন্ট্রামাসকুলার দিতে হবে এবং অ্যান্টিহিস্টামিন ইনজেকশন দিতে হবে। দেখো একটা পাইথন ওপেন মাউথ ব্রিদিং করতেছে, এখানে ছবিতে দেখতে পাচ্ছ, মুখ খুলে শ্বাস নিচ্ছে, since it has been suffering from respiratory disease. এরপর আসলে কি মাইক্রোপ্লাজমোসিস, মাইক্রোপ্লাজমার বিভিন্ন স্পিসিস এটা করে, রাইনাইটিস করতে পারে এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ করে। মেইনলি এটা টার্টল এবং টর্টয়েসে করে মাইক্রোপ্লাজমোসিস। মাঝে মাঝে এটা ক্রনিক ডিজিজ ধারণ করতে পারে অথবা ইন্টারমিডিয়েট হয়, সেটা যায় ধরনের হয়। ক্রোকোডাইলে দেখো এটা কি করতে পারে, পলিসেরোসাইটিস ইন ক্রোকোডাইল। পলিসেরোসাইটিস মানে হচ্ছে কি সেরোসা লেয়ার গুলি আছে আমাদের বডিতে বা অথবা যে কোনো অ্যানিমালের বডিতে, আমরা জানি সেরোসা লেয়ার কোথায় কোথায় আছে, প্লুরাতে আছে, তাই না? পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, এগুলিতে সেরোসার লেয়ার আছে। এই সব জায়গাতে কি হবে, ইনফ্লামেশন হবে এবং ফ্লুইড অ্যাকুমুলেশন হবে, যেটাকে বলে কি পলিসেরোসাইটিস। বোঝা গেছে কিনা এই পলিসেরোসাইটিস বুঝছো কিনা? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, পলিসেরোসাইটিস হচ্ছে বডির যে সেরোসা লেয়ার আছে, মানে কি অ্যানিমালের বডিতে, সেটা কি পুরা পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, এগুলি সেরোসাল লেয়ার, কিন্তু তোমরা অ্যানাটমি স্কুলে পড়েছো। এগুলিতে ইনফ্লামেশন হবে এবং ফ্লুইড অ্যাকুমুলেশন হবে।
যেটাকে বলে কি পলিসেরোসাইটিস, এই ক্রোকোডাইলের ক্ষেত্রে হবে। এছাড়াও সিভিয়ার সিস্টেমিক ডিজিজ হবে, ফ্রিকুয়েন্টলি ক্রোকোডাইল এই ডিজিজের কারণে মাইক্রোপ্লাজমোসিসের কারণে কিন্তু মারা যেতে পারে। দেখো এটা আপার রেসপিরেটরি ট্রাক্ট টর্টয়েসের, এই যে নাক দিয়ে দেখো কেমন আসতেছে, নেজাল ডিসচার্জ আসতেছে এবং কনজাংটিভাইটিস দেখা যাচ্ছে টর্টয়েসের ডিউ টু মাইক্রোপ্লাজমাল ইনফেকশন। ট্রিটমেন্ট কি করতে হবে? অ্যান্টিবায়োটিক দিতে হবে, সাথে সাথে সাপোর্টিং যে ড্রাগ আছে যেমন অ্যান্টিহিস্টামিনিক এগুলি ইউজ করতে হবে। এয়ার ইনফেকশন ইন টার্টলস, টার্টেলের কিন্তু কানের ইনফেকশনটা খুব বেশি দেখা যায়। এটা করে হচ্ছে সিডোমোনাস, সাইট্রোব্যাক্টার, প্রোটিয়াস, এগুলি এন্টারোব্যাক্টার, এগুলি আসলে এয়ার ইনফেকশন করে টার্টেলে। এখানে টিম্প্যানিক মেমব্রেনে খুব বেশি সোয়েলিং হয় এবং কেজিয়াস ম্যাটেরিয়াল দেখা যায় কানের ভিতরে। এখানে তোমরা একটা অরাল অ্যাবসেস রিপ্রেজেন্ট ইন মিডল এয়ার ইনফেকশন ইন টর্টয়েস, টর্টয়েসের কানের ভিতরে ইনফেকশন আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপর আসলে কি মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন ইন রেপটাইলস, রেপটাইলসে মাইক্রোব্যাকটেরিয়াম মানে টিউবারকুলোসিস যেটা করে মাইক্রোব্যাকটেরিয়াম আমরা দেখেছি, সেই ধরনের ব্যাকটেরিয়া স্নেকের অথবা রেপটাইলের কি কি করতে পারে। দেখো এখানে মাইক্রোব্যাকটেরিয়ামের মধ্যে আছে মাইক্রোব্যাকটেরিয়াম আলসারান্স, মাইক্রোব্যাকটেরিয়াম চিরোনি, মাইক্রোব্যাকটেরিয়াম হিমোফাইলাম এবং মাইক্রোব্যাকটেরিয়াম মেরিনাম। এই মাইক্রোব্যাকটেরিয়াম গুলি আসলে মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন করে, লিজার্ডে করে, স্নেকে করে, ক্রোকোডাইলসে করে এবং এখানে মেইনলি ভিসেরাল গ্রানুলোমা করে। আমরা জানি যে অল দ্য মাইক্রোব্যাকটেরিয়াম আর গ্রানুলেটিং ব্যাকটেরিয়া, মানে গ্রানুলা ফর্মেশন করে, টিউবারকল ফর্মেশন করে বা গ্রানুলেশন হয়। সিমিলারলি এই মাইক্রোব্যাকটেরিয়াম গুলো লিজার্ড, স্নেক এবং ক্রোকোডাইলের ভিতরে ভিসেরাল গ্রানুলোমা করে, মানে কি ইন্টেস্টাইনে গ্রানুলোমা করে। দেখো এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে একটা মানে পাইথনের লাংসে গ্রানুলোমা দেখতে পাচ্ছ এন্ডোস্কোপির ফলে। আর এইখানে দেখা যাচ্ছে যে হিস্টোপ্যাথোলজি করার পর টিউবারকল ফর্মেশন দেখা যাচ্ছে আর কি। ট্রিটমেন্ট চ্যালেঞ্জেস, তোমরা জানো মাইক্রোব্যাকটেরিয়ামের ট্রিটমেন্ট খুব ভালো ট্রিটমেন্ট নাই। যক্ষার জন্য যদিও আমাদের হিউম্যানের জন্য ভালো ট্রিটমেন্ট এখন হচ্ছে রিপাম্পিসিন দ্বারা করে বা আইসোনায়াজাইড দ্বারা করে, কিন্তু আইসোনায়াজাইড কিন্তু লং ট্রিটমেন্ট করলে হেপাটোটক্সিক হয়, মানুষের ক্ষেত্রেও কিন্তু লিভারের ড্যামেজ করে কিন্তু আইসোনায়াজাইড। এবং তোমরা জানো যে মাইক্রোব্যাকটেরিয়ামের জন্য যক্ষার জন্য ট্রিটমেন্ট কিন্তু একটা লম্বা টাইম ট্রিটমেন্ট করতে হয়, 30 সপ্তাহ বা এই ধরনের। সো বলা হচ্ছে যদিও আইসোনায়াজাইড বা রিপাম্পিন এটা কাজ করে, স্পেশালি আইসোনায়াজাইড, কিন্তু এগুলো হেপাটোটক্সিসিটি আছে, এই জন্য বলা হচ্ছে এটা লং টার্ম ইউজ করা উচিত না। তবে all the tuberculosis, mycobacterium infection, it is suggested to euthanize the animal, কারণ তোমরা জানো এটা জুনোটিক কিন্তু অ্যানিমাল থেকে, আর এটা কিন্তু কি বলে এয়ারবর্ন ট্রান্সমিশন হয়। তো উচিত হচ্ছে যে কোনো মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন যদি কোথাও কনফার্ম করা যায়, it is suggested to euthanize the animals. কিছু ভাইরাল ডিজিজ দেখবো আমরা রেপটাইলের। দেখো ইনক্লুশন বডি ডিজিজ, এটা কমনলি হতে পারে এর ইনক্লুশন বডি ডিজিজ, এটা পাইথনের হতে পারে। ইনক্লুশন বডি ডিজিজ এটা ভাইরাল ডিজিজ, আগে ধারণা করা হতো এটা রেট্রোভাইরাসের জন্য হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে রিসেন্ট রিসার্চ দেখা যাচ্ছে এটা এক ধরনের ভাইরাস যেটা স্পেসিফিক টু রেপটাইলস, রেপটেরিনা ভাইরাস। এই ভাইরাসটা এই ইনক্লুশন বডি ডিজিজ করে আইবিডি, যেটা এটা ওইটা না, কিন্তু ইনফেকশিয়াস পার্সন ডিজিজ না, এটা হলো কি রেপটাইলস এর আইবিডি, ইনফেকশিয়াস ইনক্লুশন বডি ডিজিজ। এইখানে এই ভাইরাসটা সাধারণত ট্রান্সফার হয় বডি ফ্লুইডের মাধ্যমে, যেমন ব্রিডিং,
ইন্টারকোর্স করলে তখন এই একটা স্নেক থেকে আর একটা স্নেকে ট্রান্সফার হতে পারে, ইনফেক্টেড টু হেলদি স্নেক। ফাইট ওন্ডের মাধ্যমে হতে পারে, ফিক্যাল আর ওরাল কন্টামিনেশনের মাধ্যমে হতে পারে, অথবা স্নেকের যে মাইট আছে সেই স্নেকের মাইটের মাধ্যমে ট্রান্সমিশন হয়। বলা হচ্ছে যে বোয়া মানে কি পাইথন, বোয়া পাইথন যেগুলি আছে সেগুলি আসলে এই ডিজিজটা টিপিক্যালি হয়, টিপিক্যাল হোস্ট। এটার ক্লিনিক্যাল সাইন কি? ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ক্লিনিক্যাল সাইন দেখা যায় না, তবে আনথ্রিপ্টিনেস দেখা যায়। এটার মানে সাপের বৃদ্ধি হচ্ছে না, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, সেকেন্ডারি ইনফেকশন, কোর উন্ডিং, কোনো উন্ড হয়েছে কিন্তু হিলিং হচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ক্লিনিক্যাল সাইনটা কি? টাইসেকটাইসিস। টাইসেকটাইসিস কি? টাইসেকটাইসিস হবে সেটা হচ্ছে কি, সাপ তোমরা জানো মোল্টিং করে, তাই না? তার স্কিন শেডিং করে। হুম, ডাইসেকটাইসিস হচ্ছে কি ইনকমপ্লিট স্কিন শেডিং বা শেডিং স্টাক, এইটা হবে। মানে কিছু কিছু জায়গায় স্কিন শেডিং হয়েছে, কিছু কিছু জায়গা হয় নাই, এই ধরনের আমরা ছবি দেখবো যেটাকে বলে এই ডাইসেকটাইসিস। কিন্তু পরীক্ষায় আসতে পারে হোয়াট ইজ ডাইসেকটাইসিস, ঠিক আছে? এই ক্লিনিক্যাল সাইনটা দেখা যাবে, মানে কি ইনকমপ্লিট শেডিং অফ স্কিন এই বোয়া স্নেকের। এছাড়াও রিজার্জিটেশন হতে পারে, খাবার খাচ্ছে আবার বের করে দেয়। ইনক্লুশন বডি ডিজিজের ক্ষেত্রে, আইবিটির ক্ষেত্রে। পাইথনে এটা একিউট ডিজিজ করে, যেমন তোমার মোর একিউটলি এফেক্টেড হোস্ট, কোর্স অফ ডিজিজ ইজ মোর একিউট। এখানে নিউরোলজিক সাইন দেখা যায়। বেশিরভাগ পাইথন বলা হচ্ছে যে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে মারা যায় এই আইবিডির জন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাইসেকটাইসিস, এই যে দেখো ইনকমপ্লিট শেডিং অফ স্কিন। হ্যাঁ, রেপটিরিনা ভাইরাস যেটা আইপিডি করে তার ক্ষেত্রে, এবং এখানে কিন্তু সাপটা মারা গেছে। প্রগনোসিস বলা হচ্ছে যে পোর প্রগনোসিস, সাপটা সাফার করতে থাকবে এবং মারা যাবে, তার চেয়ে বেটার বলছি ইউথেনেসিয়া করে যত দ্রুত সম্ভব এটাকে মেরে ফেলা। আর ওনার এডুকেশন খুব দরকার, কারণ তোমরা জানো যে আমাদের দেশে নাই, কিন্তু অন্যান্য দেশগুলিতে স্নেক, বিশেষ করে পাইথন, বোয়া এগুলির ক্ষেত্রে কি করে, কিন্তু ব্রিডিং করে এই সাপের বাচ্চা বিক্রি করে। এটা কিন্তু পেট হিসাবে মানুষ ঘরে পালন করে, তোমরা জানো তো এটা, তাই না? সো কোন ব্রিডারের যদি, বোয়া বা পাইথনের ব্রিডারের যদি তোমার এই কোন সাপ এ ধরনের একটা মারা গেছে ধরো এই ডাইসেকটাইসিসের কারণে এবং রেপটেরিনা ভাইরাসের কারণে, আইবিটির কারণে, তাইলে ওই ওনারের উচিত হবে সে যেন এই সাপের বাচ্চা অন্য কারো কাছে আর না বিক্রি করে। এটা মানে ই করার জন্য, একটা জায়গায় রাখার জন্য, স্প্রেড বন্ধ করার জন্য, ঠিক আছে? এরপর আসে কি রেট্রোভাইরাসেস অফ রেপটাইলস। এবং তোমরা জানো রেট্রোভাইরাসের একটা হচ্ছে কি এটা টিউমার করে। রেট্রোভাইরাস হিউম্যানের ক্ষেত্রে, অ্যানিমালের ক্ষেত্রে আমরা যেমন এতে দেখেছি কি ক্যাটের ক্ষেত্রে দেখেছি, তাই না? রেট্রোভাইরাস টিউমার করে, ম্যালিগন্যান্ট টিউমার করে। সিমিলারলি রেট্রোভাইরাস গুলো রেপটাইলেও টিউমার করতে পারে, যেমন সার্কোমা করে, রাসেল ভাইপারে সার্কোমা করে, কর্ন স্নেকের রেপ্টো সার্কোমা করে, আর কি মাসলে সার্কোমা করে। এছাড়াও ক্যালিফোর্নিয়া কিংস থেকে এই সাপগুলিতে এই রেট্রোভাইরাস সার্কোমা করে বা ম্যালিগন্যান্ট টিউমার করে। রাসেল ভাইপার তোমরা জানো যে রিসেন্ট কালে আমাদের দেশে খুব আলোচিত, লাস্ট ইয়ার এটি খুব আলোচিত ছিল। এছাড়াও কর্ন স্নেক এবং ক্যালিফোর্নিয়া কিং স্নেকে এটা সার্কোমা করে। এডিনোভাইরাস অফ দ্য রেপটাইলস, এডিনোভাইরাস সাধারণত হেপাটিক এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ করে। এখানে অ্যাফেক্টেড স্পিসিসকে এডিনোভাইরাস স্নেক, লিজার্ড এবং ক্রোকোডাইলে সাধারণত হেপাটিক এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ করে। ট্রান্সমিশন হয় ফিকাল ওরাল রুটের মাধ্যমে। এবং এটা বলা হচ্ছে যে জুভেনাইলে বেশি দেখা যায়, ইয়াং অ্যানিমেলে বেশি দেখা যায়। এডিনোভাইরাসের কমন সাইন হচ্ছে কি লিথার্জি, উইকনেস, ওয়েট লস, ডায়রিয়া এবং
সাডেন ডেথ, হঠাৎ করে মারা যাবে। আর এডিনোভাইরাস কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম তৈরি করে, ডায়রিয়া দেখা যায়। মরবিডিটি এন্ড সাপোর্টিভ কেয়ার। এই এডিনোভাইরাসের মরবিডিটি খুব বেশি, মানে কি ইনফেকশন রেট একটা জায়গায় যদি এডিনোভাইরাস দ্বারা হয়, ওখানে অন্য সাপেরও কিন্তু, অথবা ক্রোকোডাইলের ক্ষেত্রে ধরো একটা ক্রোকোডাইলের যে ফার্মের ভিতরে কোনো একটা এফেক্টেড হয়ে অন্যগুলি কিন্তু খুব দ্রুত এফেক্টেড হওয়ার চান্স থাকে। ট্রিটমেন্ট করতে হবে কি, ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে। সেটা ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন করে কিভাবে, আইদার মুখে খাওয়ানো যেতে পারে অথবা সাবকিউটেনিয়াস টিস্যুতে ইনজেকশন করা যেতে পারে। এছাড়া ফোর্স ফিডিং করতে হবে, যদি খাবার দাবার বন্ধ করবে ফোর্স ফিডিং করতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখতে হবে। তারপর আসলে কি হার্পিস ভাইরাস ইনফেকশন। হার্পিস ভাইরাস আসলে হেপাটিক নেক্রোসিস করে এবং ফাইব্রোপেপিলোম্যাটোসিস করে। এই যে ফাইব্রোপেপিলোম্যাটোসিস, এটা কিন্তু কমনলি দেখা যায় তোমার, আমরা দেখবো। ওরাল মিউকোসাল নেক্রোসিস করে টর্টয়েসে, এটা আমরা দেখবো। টার্টলে ফাইব্রোপেপিলোম্যাটোসিস মানে কি স্কিনে এবং ভিসেরাল অর্গানে এই হার্পিস ভাইরাস গুলি ইনফেকশন করে। ট্রিটমেন্ট করতে হবে, আইসোলেশন এবং সাপোর্টিভ কেয়ার দিতে হবে। 5% অ্যাসাইক্লোভির টপিক্যাল অ্যাপ্লিকেশন করতে হবে, সাথে সাথে অ্যান্টিভাইরাল যেটা অ্যাসাইক্লোভির, সেটা সিস্টেমিক ইনজেকশন দিতে হবে। তোমরা দেখো যে টর্টয়েসের শরীরে কি ধরনের ফাইব্রোপেপিলোম্যাটোসিস মানে কি আঁচিলের মতো হয়ে গেছে হার্পিস ভাইরাসের, আলফা হার্পিস ভাইরাসের কারণে। এবং এই হার্পিস ভাইরাস গুলি ট্রান্সমিশন হয় টার্টেলে, লিস থাকে এক ধরনের মুখের ভিতর, এক ধরনের কুকুন থাকে, সেগুলির মাধ্যমে আসলে ট্রান্সমিশন হয়। পার্লা ভাইরাস, প্যারামিক্সোভিরিডি ইনফেকশন, স্নেক এবং লিজার্ডের এই পার্লা ভাইরাস বা প্যারামিক্সোভিরিডি ফ্যামিলির আন্ডারের এই পার্লা ভাইরাসটা ইনফেকশন করতে পারে। এটা বলা হচ্ছে যে এটা খুব কমনলি দেখা যায় জু এবং সাফারিতে, স্নেক এবং লিজার্ডে হয়। রেসপিরেটরি সিচুয়েশনের মাধ্যমে ট্রান্সমিশন হয়। মোস্টলি এটা রেসপিরেটরি সাইন তৈরি করে এই প্যারামিক্সোভিরিডি বা পার্লা ভাইরাসটা। এর সাথে সাথে নিউরোলজিক কিছু সাইন তৈরি করতে পারে, তবে এটা খুব লেস কমন। কমনলি রেসপিরেটরি সাইন তৈরি করে। এরপর ওয়েস্ট নাইল ভাইরাস। এইটা সাধারণত ওয়েস্ট নাইল তোমরা জানো যে মানুষের হয়, কিন্তু এটা বার্ড এবং মসকিটোর মাধ্যমে ট্রান্সমিশন হয়। কিন্তু প্রো আমাদের দেশে ওয়েস্ট নাইল কিন্তু প্রোর ভিতরে পাওয়া গেছে আর কি, আমাদের ধারণা করা, তবে মসকিটো একটা রোল প্লে করে এখানে। এটাও রেপটাইলস হতে পারে, যেমন সিভিয়ার সিস্টেমিক নিউরোলজি প্যাথোলজি তৈরি করে। ফার্ম এলিগেটর যেগুলো আছে, কুমিরের যে আরেকটা ইয়ে আছে, সেইটাতে কিন্তু ওয়েস্ট নাইল ভাইরাসটা খুব বেশি দেখা যায়। মাল্টি অর্গান নেক্রোসিস হয়, হেটারোফিলিক গ্রানুলোমাস হয়, হেটারোফিলিক পেরিভাস্কুলাইটিস হয়। হেটারোফিলিক কি বলতো? হেটারোফিল কিন্তু এক ধরনের হোয়াইট ব্লাড সেল, এটা স্পেশালি রেপটাইলসে পাওয়া যায়। হেটারোফিলিক গ্রানুলোমা মানে কি, হেটারোফিল হচ্ছে কি হোয়াইট ব্লাড সেলের একটা স্পেশাল সেল, স্পেশাল টাইপ অফ হোয়াইট ব্লাড সেল ইন দ্য ব্লাড অফ রেপটাইলস, যেটা অ্যাকুমুলেশন হয় একটা গ্রানুলোমা তৈরি করতে পারে এই ওয়েস্ট নাইল ভাইরাসের কারণে। এছাড়াও হেটারোফিলিক পেরিভাস্কুলাইটিস করতে পারে, মানে তোমার ব্লাড ভেসেলের চারদিকে ইনফ্লামেশন করতে পারে। এছাড়াও মেনিনজোএনসেফালাইটিস করতে পারে। আসলে মেইনলি মানুষের অথবা অন্যান্য অ্যানিমালের ওয়েস্ট নাইল ভাইরাসটা মেনিনজোএনসেফালাইটিসটাই বেশি করে, তবে রেপটাইলস এর ক্ষেত্রে মাল্টি অর্গান নেক্রোসিস হয়, হেটারোফিলিক গ্রানুলোমাস হয়। এই তোমাদের কিন্তু এটা একটা স্পেশাল জানতে হবে, হেটারোফিল মানে কি বলো, শুনতেছো তোমরা নাকি আমি শুধু বলে যাচ্ছি? জি স্যার, এটা তো রেপটাইলসের একটা হোয়াইট ব্লাড সেলের একটা। হ্যাঁ, এটা স্পেশাল হোয়াইট ব্লাড সেল রেপটাইলসে কিন্তু হেটারোফিল। প্যারাসাইটিক ডিজিজ অফ রেপটাইলস দেখো, আসলে রেপটাইলসটা একটু ডিটেইলস করানো হচ্ছে কারণ কি এইটা কিন্তু অন্য কোনো এর সাথে মিল নাই। আমরা এই ওয়াইল্ড লাইফ পড়ানোর সময় তোমাদের কিন্তু বলেছি, যেমন বার্ড, তাই না, ওয়াইল্ড বার্ড, এটা পড়ানোর
পড়ানোর কিছু তেমন কিছু নাই, কারণ আমাদের যে পোলট্রির যে ডিজিজ গুলি হয় সেগুলি কিন্তু পাহাড়ে হয়। আবার নন হিউম্যান প্রাইমেট মানুষের যে ডিজিজ গুলি হয় ম্যাক্সিমাম সেটা হয়। আরটিওটা এটা আমাদের শিপ গোটের যা হয় ওদের তা হয় এই ধরনের, কিন্তু একটু রেপ্টাইলসে বেশি করে পড়ানো হচ্ছে কারণ এটার সাথে কমনালিটি কিন্তু কম, এই জন্য একটু পড়ানো হচ্ছে। দেখো একটু প্যারাসাইট ইন রেপ্টাইল, কমন স্নেক মাইট, স্নেকে কিছু মাইট দেখা যায় যেমন ওপিওনাইসাস, এই একটু প্যারাসাইট বা মাইটটা খুব কমনলি দেখা যায়। যেমন এগুলি কি করে, ডাইসেক্টাইসিস মানে ইনকমপ্লিট তোমার স্কিন শেডিং করে, কোর্স স্কিন, লিথার্জি, অ্যানিমিয়া এবং সুকিং বিহেভিয়ার। সাপের সুকিং বিহেভিয়ার কি, সাপ কি করে মাইটটার থেকে গেট রিড অফ হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য সে কি করে পানির ভিতর ডুবতে থাকে, যেন ও ও বুঝতে পারে যে ওর মাইট হয়েছে, সো ও যদি পানির ভিতর থাকে এই মাইট গুলি তো বেশিক্ষণ পানির ভিতর বাঁচতে পারবে না। সো কি করে সে সাপটা ম্যাক্সিমাম টাইম দেখা যায় পানির ভিতর নামে থাকে, যেটাকে বলা হয় সোকিং বিহেভিয়ার। দেখলে বুঝবে যে মাইট হয়েছে। এছাড়াও আই এবং স্কিনের ফোল্ডে, বিভিন্ন ফোল্ডে ভিজিবল মাইট দেখা যেতে পারে। তো তোমরা জানো মাইটের ক্ষেত্রে আইভারমেকটিন ভালো কাজ করে এবং এনভায়রনমেন্টাল ক্লিনিং করে। লিজার্ডের মাইট সিমিলার স্কিনের মতো, তোমার এর মতোই। कति बादल से नाम को बात खेले स्ट्रॉइड का स्पोर्ट भी नहीं होता ना खिलाड़ी ओकर मुझसे पूछा ना हमरा से पूछ हाँ। बात কারা কথা বল। ঠিক আছে, লিজার্ডে মাইট ইনফেকশন হতে পারে। দেখো এখানে একটা কমন স্নেক মাইটের ছবি দেওয়া হয়েছে যেটা ওপিওনাইসাস, এটা একটা ছবি, এবং লিজার্ডের মাইট এই যে এখানে দেখা যাচ্ছে তার আইয়ের বা স্কিন ফোল্ডের এখানে। এছাড়াও টিক, রেপটাইলস এর টিকও খুব গুরুত্বপূর্ণ। যেমন টিক কি করতে পারে, এনিমিয়া করতে পারে, মাসল লোকাল মাসল ডিগ্রেডেশন করতে পারে, প্যারালাইসিস করতে পারে, টিক প্যারালাইসিস যেটা। এছাড়াও টিক বিভিন্ন ধরনের ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজ ট্রান্সমিশন করে রেপটাইলস এর ক্ষেত্রে। রেপটাইল তোমার টিক কন্ট্রোলের জন্য একটা সাইবারমেথ্রিন, পারমেথ্রিন স্প্রে করতে হবে। এছাড়াও লিস খুব গুরুত্বপূর্ণ, এর আগে বলতেছিলাম আমরা। এটা সাধারণত ওরাল ক্যাভিটিতে বা লিম্বে থাকে, ইরিটেশন করে এবং লিস কিন্তু প্রচুর পরিমাণে ব্লাড সাক করে। তো রেপটাইলস এর কি হতে পারে, এনিমিয়া হতে পারে। এখানে তোমরা এটা দেখতে পাচ্ছ যে ঠিক ফাউন্ড একটা ক্রেনিওভেন্ট্রাল টেইল বেজ অফ দ্য লিজার্ড, এই যে এইখানে টেইলের বেজে অনেকগুলি টিক দেখতে পাচ্ছ। এরপর আছে কি মায়াসিস হতে পারে, কিন্তু মায়াসিস কি আমরা জানি আইএল লার্ভার থেকে যে কন্ডিশনটা তৈরি হয় সেটাকে মায়াসিস বলে, তাই না? এইখানে টর্টয়েসে সাধারণত বট ফ্লাই লার্ভাটা দেখা যায় যেটা মায়াসিস করে। মায়াসিসের তোমরা সাবজেক্টে পড়েছো, ক্লিনিক্যাল সায়েন্স সিম্পটমগুলো তোমরা জানো, এখানে স্টুডেন্ট হয়। এরপরে আমরা দেখতে পাই যে এফএমডি হওয়ার পর এখানে কিন্তু ম্যাগট বা মায়াসিস হয়ে যায়, তাই না? তোমরা পায়ের ভিতর দেখছো না, পোকা দেখা যায় এবং মাছি করতে থাকে, ওইখানে উজিং হতে থাকে, স্টোলেন দেখা যায়, পুজ করতে থাকে, এগুলি দেখা যাবে এখানেও। তোমার এখানে টর্টয়েসে তোমরা দেখতেছো এখানে মায়াসিস হয়ে গেছে, এই যে দেখো পোকা দেখা যাচ্ছে এখানে। কোভিডন আয়োডিন দ্বারা ওয়াশ করতে হবে। প্রথমে ওইখান থেকে লার্ভাগুলি, ফ্লাইয়ের লার্ভাগুলি একটা একটা করে ম্যানুয়ালি রিমুভ করতে হবে, ওয়েল অফ টার্পেন্টাইন দিলে, অথবা ওই যে আমাদের কি আছে ন্যাপথালিন দিলে কি হবে, ওখানে এই ম্যাগট গুলি বের হয়ে আসবে। তার সাথে সাথে ম্যাগটের ট্রিটমেন্ট তোমরা জানো তো মনে হয়, মায়াসিসের কিভাবে ট্রিটমেন্ট করতে হয়? জি স্যার জানি স্যার। হ্যাঁ, প্রথমে ম্যানুয়ালি রিমুভ করতে হবে, ওয়েল অফ টার্পেন্টাইন অথবা তোমার এই যে কি বলো এটা, এটার নাম কি যেটা বললাম আর কি, ন্যাপথালিন। তারপর আইভারমেকটিন ট্রিটমেন্ট করতে হবে, যেন আইভারমেকটিন দিলে যেগুলি
ভিতরে চলে গেছে, ওগুলি বের হয়ে আসবে, তারপর অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং প্রত্যেক দিন ওইখানে ড্রেসিং করতে হবে এবং দেখতে হবে যে আরো লার্ভা আছে কিনা বের করে দিতে হবে। এইভাবে করলে আর ফ্লাই রিপিলেন্ট ইউজ করতে হবে, যেমন নেপথালিন আছে, আরো কিছু কিছু ফ্লাই রিপিলেন্ট আছে কিন্তু সেগুলি ইউজ করতে হবে। এন্ডোপ্যারাসাইট রেপটাইলের মধ্যে যেমন ট্রেমাটোড, পাইরোকিডস, এটা খুব গুরুত্বপূর্ণ। ফ্লুক, স্পাইরোকিডস, স্যার ফ্লুক আর ট্রেমাটোড। হ্যাঁ বলো। স্যার গ্রামে একটা জিনিস দেখেছি স্যার, গরুর ক্ষেত্রে ওরা ফ্লাই রিপ্লেন্ট হিসেবে নিম পাতা ঝুলে রাখে। হ্যাঁ, বল। আর একটা খুব ভালো একটা আছে কিন্তু, তোমরা জানো কিনা, রসুন। রসুনটা কি করে সরিষার তেলের ভিতরে হালকা একটু ভাজে ব্রাউন হওয়া পর্যন্ত, জানো এটা? না স্যার, এটা কখনো দেখিনি স্যার। এটাও ইউজ করে, ওইটা দিলে কিন্তু মাছ বসে না। স্যার আপনার সাউন্ডটা স্যার অনেক সমস্যা করতেছে, একবার সাউন্ড হাই পিচে আসতেছে, একবার লো পিচে আসতেছে। এটা বুঝতে পারলাম না আমি কারণ কি। স্যার আজকে বেশি সমস্যা হচ্ছে স্যার। এটা কি কারণ আমি বুঝতে পারতেছি না। আমি তো কখনো হেডফোন ক্লাস নেই না। স্যার হয়তো বা স্যার কোনো সফটওয়্যার গ্লিচ হইতে পারে বা ইন্টারনেট প্রবলেম হইতে পারে স্যার। ইন্টারনেট প্রবলেম হতে পারে। আচ্ছা, আমরা শেষ শেষ পর্যায়ে আছি তো, দেখো এখন আর কারেকশন করার সুযোগ বেশি নাই। ট্রেমাটোডের ভিতরে বললাম স্পাইরোকিডস, এটা খুব গুরুত্বপূর্ণ ট্রেমাটোডের টাইলসের। এবং এই ট্রেমাটোডটা, এই ফ্লুকটা কোথায় থাকে? ভাস্কুলার সিস্টেম, ওরাল ক্যাভিটি, লাংস, কিডনিতে ইনফেকশন করে। এছাড়াও সিস্টোড আছে, যে ট্রেমাটোড আছে স্পাইরোমেট্রা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টে থাকে অথবা সাবকিউটিস মানে স্কিনের নিচে থাকে, ইনফেকশন করে। নেমাটোড আছে রাউন্ড অন, যেমন তোমার স্পঞ্জাইলয়েড, কি র্যাবডিয়াস, ক্যালিসেফালাস, ফাইসেলোমেপটেরা, এগুলি খুব গুরুত্বপূর্ণ। এগুলি সাধারণত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট, লাং, বডি ওয়াল এবং জিনজিভাতে ইনফেকশন করে। দেখো এটা একটা ব্লাড পাইথন থেকে বলা হচ্ছে কি ক্যালিসেফালাস স্পিসিস, ইন্টেস্টাইনের ভিতরে, পাইথনের ইন্টেস্টাইনে ক্যালিসেফালাস কুকর আইডেন্টিফাই করা। আমরা শেষ করে ফেলবো। ক্রোকোডাইলের কিছু ডিজিজ লিস্ট করে শেষ করে ফেলবো। এর আগে তো আমরা শুধু সাপের ডিজিজ গুলি বা টর্টয়েসের দেখলাম, এখন ক্রোকোডাইলস এর কিছু ব্যাকটেরিয়াল ডিজিজ খালি লিস্ট দেখবো আমরা। যেমন ডার্মাটোফিলোসিস হয়, ব্রাউন স্পট ডিজিজ ক্রোকোডাইলস। ডার্মাটোফিলাস কঙ্গোলেন্সিস, যেটা ডার্মাটোফিলোসিস আমাদের মানে এনিমেলে করে সেটাই। ব্রাউন স্পট ডিজিজ করে ক্রোকোডাইলে, স্কিন লিশন করে। এছাড়া সালমোনেলোসিস, তোমরা বুঝতে পারতেছো যে এন্টারাইটিস এবং সেপ্টিসেমিয়া করে। মাইকোব্যাকটেরিওসিস, মাইকোব্যাকটেরিয়াল স্পিসিস গ্রানুলোমেটাসিলেশন করে, যেটা তোমার টিবির ক্ষেত্রে বললাম। অ্যারোমোনিয়াসিস, এটা সেপ্টিসেমিয়া এবং আলসার করে ক্রোকোডাইল। অ্যারোমোনাস, হাইড্রোফিলা। এছাড়াও ক্ল্যামাইডিয়াসিস, ক্ল্যামাইডিয়া স্পিসিস রেসপিরেটরি এবং সিস্টেমিক ইনফেকশন করে। স্ট্রেপ্টোকক্কোসিস, সেপ্টিসেমিয়া এবং মেনিনজাইটিস করে ক্রোকোডাইলের। কিছু ভাইরাল ডিজিজ আছে খুব গুরুত্বপূর্ণ ক্রোকোডাইলের ক্ষেত্রে। ওয়েস্ট নাইল ভাইরাস আমরা আগে দেখলাম, নিউরোলজিক্যাল সিম্পটম করে, মেনিনজাইটিস করে। অথবা বললাম কি হেটারোফিলাস গ্রানুলোমা ফর্মেশন করে। তোমরা হয়তো আশ্চর্য হবে যে ক্রোকোডাইলের পক্স হতে পারে, ক্রোকোডাইল পক্স ভাইরাস স্কিন লিশন এবং পার্সিউট করে। এডিনোভাইরাস ইনফেকশন আমরা আগে দেখলাম, গ্যাস্ট্রাইটিস করে। হার্পিস ভাইরাস ইনফেকশন ক্রোকোডাইলের, ইয়াং ক্রোকোডাইল যেটা আছে সেগুলিতে মৃত্যু ঘটাতে পারে, বেশি হাই মর্টালিটি হয় হার্পিস ভাইরাস ইনফেকশন। এবং হার্পিসের ক্ষেত্রে তোমরা জানো সিস্টেমিক ইলনেস, বিশেষ করে তোমার স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। এছাড়াও কিছু ফাঙ্গাল ডিজিজ, যেমন তোমার আছে কি ফিউজেরিয়াম ইনফেকশন, ফিউজেরিয়াম ফাঙ্গাস স্কিনের প্রবলেম তৈরি করে। ক্যান্ডিডা ডাইজেস্টিভ ট্রাক্টে প্রবলেম তৈরি করে। অ্যাসপারজিলাস
রেসপিরেটরি ইনফেকশন করতে পারে ক্রোকোডাইলস। কিছু প্যারাসাইট স্পেসিফিক টু ক্রোকোডাইল, যেমন পেন্টাস্টোমোনিয়াসিস, কি পেন্টাস্টোমিয়াসিস, টাং অর্ম, জিহ্বার উপরে থাকে, এগুলি লাংস ইনফেকশন করে। প্রোটোজোয়া যেমন ক্রিপ্টোস্পোরিডিয়াম, এগুলি। টিক, কিছু কিছু টিকও ইনফেকশন করতে পারে। তাছাড়াও কিছু এনভায়রনমেন্টাল এবং স্ট্রেস রিলেটেড ইস্যু আছে, যেমন স্ট্রেস রিলেটেড গ্যাস্ট্রিক আলসার। যখন ক্রোকোডাইল ওভার ক্রাউডেড থাকে তখন স্ট্রেস রিলেটেড গ্যাস্ট্রিক আলসার দেখা যেতে পারে। এছাড়াও থার্মাল বার্ন হতে পারে, হিটিং সোর্স থেকে, ইমপ্রপার হিটিং সোর্স থেকে থার্মাল, বিশেষ করে ইয়াং এ অনেক সময় হিট দেওয়া হয় ক্রোকোডাইলে, তখন কিন্তু যদি বেশি পরিমাণে হিট হয় থার্মাল বার্ন হতে পারে। এছাড়াও ট্রমা এবং বাইটোমস। তোমরা জানো যে ক্রোকোডাইল কিন্তু একটার সাথে আরেকটা মানে কি ফাইট করতে থাকে এবং কামড় দেয় একটা আরেকটাকে, ফলে এই ট্রমা এবং বাইটোমসেও ক্রোকোডাইলে খুব বেশি দেখা যায়। মনে হয় যে এতটুকুই আমাদের পড়ানো ছিল আজকে। আরো কোনো কোশ্চেন আছে? এবং এর সাথে সাথে আমরা এই সাবজেক্টটা শেষ করে দিলাম, আর তেমন কিছু পড়ানো নেই। সাইফুল, তোমরা আমার কাছ থেকে নোটটা নিয়ে নেবে। স্যার আগামীকালকে দিবেন বলছিলেন স্যার, ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামীকাল সবগুলি নোট দিয়ে দেবো। একটা টপিক বাকি আছে, সেটা হলো কি আমি তোমাকে মানে তোমাকে বলতেছিলাম, সেটা হচ্ছে যে ফরেনসিক মেডিসিন, জুরিসপ্রুডেন্স এবং অ্যানিমাল ওয়েলফেয়ার এথিক্স। অ্যানিমাল ওয়েলফেয়ার ও এথিক্স এর অনেক বিষয় আমরা আলাপ করে ফেলেছি ফরেনসিক মেডিসিন, জুরিসপ্রুডেন্স এবং ফরেনসিক মেডিসিন অংশ। তবুও একটা আলাদা একটা অংশ আছে, সেটা আমরা চাইলে একদিন আধা ঘন্টার ক্লাস করে ফেলতে পারি, অথবা তোমাদেরকে আমি নোট দিয়ে দিলে তোমরা করে ফেলতে পারি। খুব বেশি নতুন কিছু না, ঠিক আছে? জি স্যার। কারো কোনো প্রশ্ন স্যার আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার আমাদের হচ্ছে যে ল্যাবের নোটে স্যার অনেকগুলো মানে প্রেসক্রিপশন দিতে হবে স্যার। তো স্যার হুম, সেক্ষেত্রে আমাদের যে হসপিটাল সেখানে সর্বোচ্চ হলে ক্যাট, ডগ, মানে ডগও সেভাবে না স্যার, কিছু ক্যাট আসে। সেক্ষেত্রে হ্যাঁ। স্যার আমাদের কিছু স্নেকের, তারপরে হচ্ছে যে মানে রেপটাইলের হচ্ছে অনেকগুলা ডিজিজের প্রেসক্রাইব করতে হবে। তো সেক্ষেত্রে স্যার আমরা তো মানে স্নেকের মানে এইসব ইয়ের সাথে তো পরিচিতই না স্যার। সেক্ষেত্রে আমরা কি করতে পারি স্যার? এই তো তোমরা পরিচিত করাইলাম তো আজকে স্নেকের গুলো। শোনো, এমন কিছু না তো, বডি ওয়েট দেওয়া আছে, একটা অ্যান্টিবায়োটিক সিলেক্ট করে দিয়ে দিবা। তবে ডগ ক্যাটেগুলি বেশি হলে ভালো আর কি, যেহেতু তোমাদের ওইখানে, আমাদের যেমন আমরা স্নেক নেক প্রেসক্রিপশন রাখি না, আমাদের এখানে যেটা সিস্টেম, হসপিটালে পাঠায় দেই, ওরা যে সময় প্র্যাকটিক্যালে টাইম হসপিটালে যায়, আমরা গিয়া যে পেশেন্ট গুলি আসতেছে সেগুলি নেওয়া করি, ওইটাই ওরা প্রেসক্রিপশনে লেখে। এখন যেহেতু তোমাদের এই ফেসিলিটি নাই, সেজন্য আমাকে গদ বাধা আমাদের এই ট্রিটমেন্ট মানে প্রেসক্রিপশন রাইটিং দিতে হয়েছে। তারপর তোমরা যদি চাও ডগ ক্যাটের ডিজিজ গুলির প্রেসক্রিপশন লিখতে পারো ইন জি জেনারেল। স্যার, ডগ ফুডটা হচ্ছে আমাদের এই যে গোপালগঞ্জ সদরে যেখানে যেটা আছে স্যার, ওইখান থেকে আমরা হেল্প নিয়ে প্র্যাকটিক্যালি লিখতে পারবো, বাট ওই হচ্ছে স্নেকের বা ওই রেপটাইলের গুলো স্যার অত অ্যাভেলেবল, অত না বলতে এগুলি অ্যাভেলেবেলই না স্যার। অ্যাভেলেবল হবে না তো কোনো সময়, খুবই রেয়ার। তুমি যখন জুতে জব করবে অথবা সাফারি পার্কে স্পেশালাইজ, তখন তোমরা এগুলি করতে হবে। আর প্রেসক্রিপশন লেখা খুব বড় বিগ ডিল না তো, তুমি যদি ওষুধের ডোজ জানো, বডি ওয়েট জানো, তাহলে সিম্পল ডিজিজের প্রপার্টি থেকে প্রেসক্রিপশন করবে। জি ওকে, স্যার, মানে জাস্ট একটা লাইন অফ ট্রিটমেন্ট আমরা দিলাম, সেক্ষেত্রে মানে স্পেসিফিক না, অত লাইন অফ না ট্রিটমেন্ট হইলেও এবং হবে। প্রেসক্রিপশন ভিন্ন জিনিস। প্রেসক্রিপশন ইজ প্রেসক্রিপশন, তুমি যেটা ওনারকে দিবা। লাইন অফ ট্রিটমেন্ট হলো যেটা আমরা পড়াই, এই যে এতে থিওরিতে পড়াই আমরা, যে এই মেডিসিন তোমরা চয়েস করতে পারো, এইখান থেকে একটা মেডিসিন চয়েস করে তখন প্রেসক্রিপশন করবে, দ্যাট ইজ প্রেসক্রিপশন, যেটা ওনারকে দিবা যে এইভাবে করতে হবে।
জি স্যার। আচ্ছা, তোমাদের পয়েন্ট বুঝতে পারছি আমি। যদি তোমরা মনে করো যে সাপ এগুলির ক্ষেত্রে প্রেসক্রিপশন না লিখতে চাও, দেন তোমরা ডগ ক্যাটের যে ডিজিজ গুলি আছে সেগুলো প্রেসক্রিপশন লিখতে পারো। আমি বললাম তো জি আমরা এই স্যার। লিস্ট দিয়ে প্রেসক্রিপশন করাই না আমাদের এখানে। আমাদের হসপিটালে যেগুলি পাই সেগুলি প্রেসক্রিপশন, ওরা প্রত্যেকদিন যায়, গিয়ে যে পেশেন্ট গুলি আসতেছে সেগুলির প্রেসক্রিপশন লেখে ওরা। কিন্তু তোমাদের তো হসপিটাল নাই, সেজন্য আমি একবারে কথা প্রেসক্রিপশন লিস্ট তোমরা লেখা শেখো এই জন্য। স্যার তাহলে স্যার। ডক্টর বাদে যেগুলো আছে ওগুলো কি বাদ দিব? ও যে ও তো তাই বলতেছে, ওর নাম কি আমি বুঝতে পারলাম। হোয়াটস হার নেম? স্যার উর্মি। উর্মি। উর্মি তো বলতেছে যে এগুলো লেখা ডিফিকাল্ট হবে, দ্যাটস ওয়াই মানে আমি তার ডগ এগুলো তো ক্যাটাগরি। স্যার কোনো জায়গায় অ্যাভেলেবেল না, কমন না, সেক্ষেত্রে স্যার ওই আমরা যদি অনলাইনে একটু ঘাটাঘাটি করি সেক্ষেত্রে অনলাইন থেকে হেল্প নিয়ে লিখতে পারবো আর কি। স্যার এইগুলি শুধু ডক্টরই না থাকুক স্যার, স্যার, কারো ডক্টর কাছ থাকলে আমাদের থেকে জন্য সুবিধা হয় স্যার। যদি যদি কোনো সিনিয়র বা কারো কাছ থেকে হেল্প নিয়ে লিখতে পারি স্যার, সেই ক্ষেত্রে লিখবো। বাট হচ্ছে যে যদি না পাই, আমি সেক্ষেত্রে আচ্ছা কথা তুমি মানে বলতেছিলাম, আমি চেষ্টা করবো স্যার সবগুলোই লেট দেওয়ার। লেট লেট মি ক্লিয়ার ইট আউট। ডগ ক্যাটাগরি লেখো, যেমন মাঙ্কিটা, এগুলি তো আসলে ডিজিজ অনুসারে তুমি যদি ডিজিজটা বোঝো, যেমন আমাকে একটা ডিজিজ বলো তো লিস্ট থেকে, আমি বলে দিই। বলো উর্মি, লিস্টটা কি তোমার কাছে আছে? স্যার সর্বপ্রথম ছিল অ্যানোরেক্সিয়া অফ এ স্নেক। হ্যাঁ, অ্যানোরেক্সিয়ার জন্য কি দিবা? স্যার ক্ষুধাবর্ধক, হ্যাঁ, তারপর এই মাল্টিভিটামিন। কে যেন বলতেছে আর কি, যেমন আমি এইটা জাইমোভেট বলছি। দিতে পারি স্যার, রুসিভেট হ্যাঁ দিতে হ্যাঁ, পারি। লাইন থেকে তুমি ট্রিটমেন্টটা করবে আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সেম সেমই, শুধু স্যার ডোজটা সেম সেম, শুধুমাত্র ওয়েট অনুসারে ডোজটা কমায় বাড়ায় দেওয়া আর কি। জি স্যার, তাহলে পারবো স্যার, সমস্যা নেই। এটা তোমাদের জি শোনো, স্যার। এটা আমি বারবারই বলতেছি, এই ধরনের আমরা লিস্ট দিয়ে কখনো প্রেসক্রিপশন করতে দেই না, ইভেন পরীক্ষাও লিখতে দেই না। ওটা করে কি যে একটা কেস সিনারিও তুলে দিয়ে বলি যে এটার ট্রিটমেন্টটা করো পরীক্ষায়, অথবা কোনো পেশেন্ট পাইলে পেশেন্টের সামনে নিয়ে বলি যে এটা ট্রিটমেন্ট করো। আমাদের এখানে যেটা প্র্যাকটিস, যেহেতু তোমাদের এই ফেসিলিটিটা নাই, সেই জন্য আমাকে একটা ফর্মুলা অনুসারে করতে হচ্ছে। তারপরে তোমরা এক কাজ করো, আমি বলি স্নেক স্নেক এগুলি বাদ, ডগ ক্যাটের যতগুলি ডিজিজ পারো সেগুলি ট্রিটমেন্ট নিয়ে, ডগ ক্যাট, তারপর অন্য স্পিসিস যেগুলি আছে এখানে কি কি আছে, স্নেক বাদ। স্যার ক্রোকোডাইল ছিল, র‍্যাবিট ছিল। হ্যাঁ, রেবিটটা রাখো, ক্রোকোডাইল বাদ দাও, নাকি রেবিটও বাদ? স্যার এলিফ্যান্টও ছিল স্যার। হ্যাঁ, এলিফ্যান্ট তো করতেই হবে তোমার। এগুলি আসলে করা হয়েছে কি, তোমার বিভিন্ন স্পিসিস দিয়ে আমরা ট্রাই করছি, তোমরা ওই ডোজটা ক্যালকুলেশন করতে পারো, কিন্তু ড্রাগ সিলেকশন এবং ডোজটা ক্যালকুলেশন করা, এই জন্যই তোমাদের এই ফর্মুলাতে গেছি আমি। আমি দেখতে চাই তোমরা ডিজিজটা বুঝতে পেরেছো কিনা, ড্রাগের সিলেকশনটা ঠিক হচ্ছে কিনা, বিশেষ করে যদি অ্যান্টিবায়োটিক হয় অ্যান্টিবায়োটিক সিলেক্ট করতে পারতেছো কিনা, অথবা লাইন অফ ট্রিটমেন্ট অনুসারে অন্য ড্রাগ নিতে পারতেছো কিনা, এইটাই ডোজ ক্যালকুলেশন করতে পারতেছো কিনা, এই তিনটা জিনিস আমার দেখার ছিল। কোন স্পিসিস এটা ইম্যাটেরিয়াল তুমি। এলিফ্যান্টের কি ডিজিজ ছিল? হ্যালো হ্যালো, জি স্যার। এলিফ্যান্টের কোন ডিজিজ ছিল? তার লেমনেস আছে, তারপরে এলএসডি এলএসডি। এই শোনো, অ্যানথ্রাক্স ছিল। আচ্ছা আচ্ছা, তোমরা এক কাজ করো, এত এত কমপ্লিকেট করার দরকার নাই, ডগ ক্যাটের যে ডিজিজ গুলি, যত ধরনের ডিজিজ পারো তোমরা সেগুলি প্রেসক্রিপশন লেখো। স্যার তাহলে ওয়াইল্ড অ্যানিমাল পার্টটা পুরোটাই বাদ দিব? এই তোমরা তো তাই বলতেছো, আমাকে তো স্যার সেটাই বলছো। অনেকে স্যার লিখে ফেলছে তো স্যার স্যার।
আমার মনে হয় যে এটা স্যার লিখতে পারবা, আমি তো বলতেছি না যে স্যার এটা। বাদ দেওয়ার দরকার নেই হ্যাঁ, স্যার, আমরা তোমার কথা হচ্ছে তো ডোজ শোনো। ক্যালকুলেশন করে লিখে ফেলি। হ্যাঁ, হ্যাঁ, শোনো, এটা আমি তোমাদের বলতেছি যে কোন স্পিসিস এটা মাথায় রাখো না, কি ডিজিজ, ড্রাগটা লাইন অনুসারে সিলেক্ট করতে পারছো কিনা, ডোজটা ক্যালকুলেশন করতে পারছো কিনা। আরেকটা বিষয় জি বলে স্যার, দিই আমিও হচ্ছে আমাদের। যে স্যার বাদ দেওয়ার কথাটা বলি নাই, আমিও মানে স্পিসিসটা মানে আমি জাস্ট এটা মেনশন করতে চাচ্ছিলাম যে স্নেকের ক্ষেত্রে কোনো স্পেশালিটি আছে কিনা, এটাই আমি জানতে চেয়েছিলাম স্যার, বাদ না, দিতেও না, চাইনি, আমিও চেষ্টা করতেছি লিখার জন্য, হ্যাঁ, হ্যাঁ, অলমোস্ট করেছিও কয়েকটা স্যার। শোনো, এই প্রেসক্রিপশনের একটা জিনিস বলি, তোমাদের বলেছি কিনা প্রেসক্রিপশনের পড়ানো, জেনারেল মেডিসিনের পড়ানোর কথা। প্রেসক্রিপশন ইজ এ স্টাইল। জানো এটা স্টাইল মানে কি? স্টাইল এবং ফ্যাশনের মধ্যে পার্থক্য বোঝো মেয়েরা? স্টাইল এবং ফ্যাশনের মধ্যে পার্থক্য বোঝো কিনা? বুঝো না? বলো, রিপ্লাই করো, চুপ থাকলে বুঝবো যে তুমি বুঝো অথবা বুঝো না। স্যার ফ্যাশন সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, বা না, স্টাইলটা না, একই রকম থেকে যায়। না, 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 ফ্যাশনটা হলো সবার জন্য, আর স্টাইল হলো তোমার নিজস্ব, এক একজনের স্টাইল এটা। আর ফ্যাশনটা হলো সবার, মানে কমন একটা বিষয়। সেই জন্য প্রেসক্রিপশন ইজ এ স্টাইল, নট ফ্যাশন। তোমার যেটা মনে হয়েছে তুমি এই ড্রাগ সিলেক্ট করছো, তোমার রেশনালিটি এই ধরনের, কোনো প্রেসক্রিপশন কিন্তু ভুল কেউ বলা যাবে না, আমি এটা বলি। তার মানে কি স্যার ভুল করতে পারি না? এখন তুমি যদি এই ধরনের, ধরো হয়েছে হলো ডায়রিয়া, তুমি আর প্যারাসিটামল দিয়ে দিছো, সেটা কিন্তু ভুল। কিন্তু তুমি যদি লাইন মেনে চলো, কোনো প্রেসক্রিপশনে কিন্তু ভুল না, কোনো ডাক্তার একটা প্রেসক্রিপশন তো বলতে পারে না এটা ভুল হয়েছে, আনলেস আদারওয়াইজ যদি মেজর কোনো লাইনে ভুল না করে। তোমরা কি বুঝতে পারছো কিনা? ধরো ওই সাইকুল একটা অ্যান্টিবায়োটিক চয়েস করবে, মিম আর একটা করবে, দিস ইজ দেয়ার স্টাইল। তার কাছে মনে হচ্ছে যে আমি এই অ্যান্টিবায়োটিকটা চয়েস করবো, ওই মিম মনে করছে না এই গ্রুপের আমি এই অ্যান্টিবায়োটিকটা। সব ডাক্তার কি এক ধরনের ট্রিটমেন্ট করে, এক ধরনের প্রেসক্রিপশন করে? লাইন না ঠিক স্যার, রাখে, বাট জি লাইন স্যার, ঠিক রাখে কিন্তু ডিফারেন্ট হয়। বুঝতে পারছি কে স্যার। সব, যেমন স্যার অ্যান্টিহিস্টামিন মধ্যে তো স্যার অনেক ওষুধ আছে, অনেক কিটোভেট আছে, ধরনের আছে, এক্স্যাক্টলি অনেক ধরনের ওষুধ অ্যান্টিহিস্টা আছে। আছে, হিস্টাভেট আছে, এস্টাভেট হ্যাঁ, আছে। তুমি এক লাইন একজন এক মানছো একটা ইউজ করে স্যার। তবে আরেকটা বিষয় হলো কি, এই ভালো ডাক্তার যে অ্যাপ্রোপ্রিয়েটলি বুঝতে পারে যে এটা এই প্রবলেম এবং এই ওষুধ এই ডোজে দিলে এটা ঠিক হবে, সেই কিন্তু হিউম্যান মেডিসিনও বলে সেই কিন্তু সবচেয়ে ভালো ডাক্তার। ধরো একটা ট্রিটমেন্টের জন্য দিতে হবে কিলো স্টেরয়েড দিতে হবে, ধরো একটা অসুখের জন্য মানুষের স্টেরয়েড ম্যান্ডেটরি দিতেই হবে, আর কোনো অপশন নাই। মেডিসিনের ধরো 5 জন ডাক্তার ট্রিটমেন্ট করবে, সবাই কিন্তু বুঝতেছে এইটার জন্য আমার স্টেরয়েড দিতে হবে। কে কতটুকু পারফেক্ট ডোজের স্টেরয়েড দিতে পারছে, দ্যাট ইজ হিজ, মানে তোমার, মানে কি সেটা হচ্ছে তার, বুঝতে হবে সে পারফেক্ট ভালো ডক্টর। আমি একটা পার্সোনাল একটা উদাহরণ দিতে পারি, আমাদের একটা মানে রিলেটিভের এই ধরনের একটা প্রবলেম হচ্ছিল স্টেরয়েড, একজন ডাক্তার দিচ্ছে স্টেরয়েড, আরেকজন এরকম দেখা দেখা। পরে নজবুল হাসান স্যার মেডিসিনের পপুলারে বসে, ওনার কাছে নিয়ে গেছি, উনি অবজারভেশন করে টরে ওইটা ডোজটা অ্যাডজাস্ট করে দিচ্ছে, কমায় দিচ্ছে। এই 2 দিন পরে সেই প্রবলেমটা ঠিক, এখনো সমস্যা হয়নি। আরেকটা দেখছিলাম এনজিওইডিমা, আরেকটা রিলেটিভের এনজিওইডিমা, ওষুধ খাচ্ছে, ওনার কাছে গেলাম, উনি ডোজটা ঠিক করে দিল, শুধু কিছুই করে না, ওই ঠিক করছে কিন্তু ডোজটা ঠিক করে দিচ্ছে, প্রবলেম সলভ। আমি এটা বলতেছি যে তারাই ভালো ডক্টর, তারা একবার পারফেক্টলি বুঝতে পারে এবং ডোজটা ড্রাগ সিলেকশন করতে পারে এবং ডোজটা ক্যালকুলেশন করতে পারে। ঠিক আছে? আমি আবার এই কথা বললে তো আবার ই করলাম না তো, যে স্টাইল এখন মিম বলবে কিংবা অন্য একজন বলবে, আমি নাম মিমের দেখতে পাচ্ছি যেন বলতেছি আর কি, যে স্যার তো বলছে এটা স্টাইল, আমি আমার মতো করব। না, তোমাকে অবশ্যই লাইন মানতে হবে, এই ডিজিজের জন্য এই লাইন অফ ট্রিটমেন্ট। তারপরে তুমি ড্রাগ সিলেকশন যেটা করো, দ্যাটস ইউর চয়েস। হয়তো ভুল হবে, কিন্তু তুমি এটা ভুল বলা যাবে না যে প্রেসক্রিপশন ঠিক না। ঠিক আছে? বুঝতে পারছো?
আমি শেষ করি, স্যার। কি বলো? হ্যাঁ বলো। আচ্ছা, আমাদের ফরেনসিক মেডিসিনের যে একটা শীট দিয়েছেন ওর মধ্যে আমাদের যেগুলো পড়াইছিলেন ক্লাসে কারণ কি অনেক কিছুই নেই, তো ওটার কি ডিটেলস শীট পাওয়া যাবে স্যার? ডিটেলস তো দিস তোমাদেরকে, তাই স্যার তো? ক্লাসে কিছু টপিক ছিল যেগুলো শীটের মধ্যে নেই। আচ্ছা তাহলে কি আমি, হ্যাঁ, এইটা দিয়ে পিপিটিটাও দিয়ে দেবো। জি স্যার, পিপিটিটা দিলে ভালো হয় স্যার। কিন্তু ওইটাই তো ডিটেলস আমার মনে হয়, ওইটাতে তো আরো বেশি কিছু পিপিটি অনেক মোটামুটি সময় সবই আপডেট আছে করা স্যার। স্যার হ্যাঁ পিপিতে অনেক ওই আগে সুপ্রিম কোর্টের কিছু আছে ওই ওইগুলা বাদ পড়ছে মনে হয়। আচ্ছা ওগুলো তো বিস্তারিত জানার দরকার নেই মনে হয় আমাদের। আপডেট করা হয়তো অনেক। হ্যাঁ স্যার, আপনি আপডেটটা দিছেন আমাদের, আর ওই পিপিটি তে অনেক আগের কিছু ল আছে ওগুলো আর কি নাই, যেটা দিছে। পিপিটিতে আছে কিন্তু শীটে নাই এই ধরনের। হ্যাঁ স্যার, মানে ওই যে জি আগের স্যার। লগুলো নাই সেটা। আচ্ছা ঠিক আছে, পিপিটিটাও তাহলে দিয়ে দেবো। স্যার আমরা কি পরীক্ষার জন্য তাহলে পিডিএফটাই ফলো করব নাকি পিপিটিটা পড়লেই হবে? ওইটা দেখো খুব বেশি ডিফারেন্ট না আমার মনে হয়। আর তোমাদের স্যার ওই যে এনিম্যাল ওয়েলফেয়ারের যে পার্টটা ছিল ওটার বলছিলেন যে দুইটা বা একটা শীট দিবেন অথবা ক্লাস নিবেন, তো ওটা কি শীট দিয়ে দিবেন নাকি ক্লাস নিবেন? তোমরা যেটা চয়েস করো, তোমরা যদি মনে করো ক্লাস নেবো, আধা ঘন্টার একটা ক্লাস নেবো, তোমাদের স্যার যদি টাইম। একদিন একটা ক্লাস নিলে মনে হয় ভালো হয়, তাহলে আপনি আচ্ছা আমাদের ঠিক একটু আছে, পুরাটার উপরে একটু রিভিউ করে দিলে ভালো হতো আচ্ছা আর কি পরীক্ষার আগে। ঠিক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ ভালো থাকো, আমি শেষ করি তাহলে। আর কোনো কারোর কথা না থাকলে শেষ করি। ঠিক আছে, ভালো থাকো তাহলে। জি স্যার। হুম, আল্লাহ হাফেজ।